হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। না না আঙ্কেল, লাগবে না। আমরা আজ গ্রামে যাচ্ছি, যাওয়ার আগে আপনার সাথে দেখা করে গেলাম। গ্রামে যাচ্ছ হঠাৎ? তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ আঙ্কেল, নানুমণি অনেক অসুস্থ, খবর পাঠিয়েছে যাওয়ার জন্য। আর ভ্যাকেশনে কলেজও বেশ কিছুদিন ছুটি পেয়েছি, সেই জন্য ভাবছি বেরিয়ে আসি। তারপর পড়াশোনার চাপ আছে প্রচুর। কি কথা বলবেন ইয়াং আঙ্কেল? এখনই বলে ফেলেন, পরে যদি সুযোগ না হয়। ওই তুই চুপ কর তো। আঙ্কেল, কথা পরেও বলা যাবে, আপনি রেস্ট করুন, আমরা কয়েকদিনে ফিরে আসবো। এখন বেশি কথা বলা আপনার জন্য ঠিক নয়। আচ্ছা যাও, সাবধানে যেও। বাণীরা বেরিয়ে যেতে নেই, তখন সম্রাট রুমে প্রবেশ করে। মাত্রই তো এলে, আবার এখনই চলে যাচ্ছ? সোনালি ভয়ে বাণীর হাত শক্ত করে ধরেছে, এতটা শক্ত করে ধরেছে যে বাণীর হাতে সোনালির নখ ঢুকে রক্ত বেরিয়ে আসছে। বাণী কিছু বলতেও পারছে না সোনালিকে, আর সোনালির তো সেদিকে খেয়ালে নেই, সব খেয়াল সম্রাটের দিকে, যে কি করে এখন সে পালাবে তার সামনে থেকে। আমাদের যেতে হবে। সেটাই তো বলছি, বসো, কিছু সময় পর যেও। এখানে আসলে যাওয়ার জন্য এত ব্যস্ত হও কিসের জন্য? বনু চল না। ফিস ফিস করে বাণীর কানের কাছে মুখ নিয়ে কথাটা বলে সোনালি। চল। বাণী সম্রাটের পাশ থেকে চলে আসতে নেই, সাথে সোনালিও। হঠাৎ বাণীকে দাঁড়িয়ে যেতে দেখে সোনালি ভুরু কুঁচকায়, পরে খেয়াল করে বাণীর অন্য হাত সম্রাট ধরে আসে। হাত ছাড়ুন প্লিজ। কি করছেন কি? হেই ইউ স্টুপিড, আমি কি তোমায় খেয়ে ফেলবো নাকি? হ্যাঁ, এত ভয় পাওয়ার কি আছে? ওর হাতের কি অবস্থা হচ্ছে দেখেছো একবার? সম্রাটের ধমকে বাণী সহ সোনালি কেঁপে ওঠে। আহ, কি হয়েছে বাবাই, এমন বকছো কেন? দূরে বিছনায় বসে বলে উঠলেন আশরাফ। জান, বোকার মতো কাজ করলে বকবো না। বলেই বাণীর হাত থেকে সোনালির হাতটা সরিয়ে দেয়। তখন সোনালি খেয়াল করে বাণীর হাত থেকে রক্ত চলছে। সরি বনু, আমি খেয়াল করিনি। তুই বলবি তো? বাণী সম্রাটের হাত থেকে নিজের হাতটা ছাড়া দিয়ে সরিয়ে দেয়। আমার খেয়াল আমি নিজেই রাখতে পারি, অন্যের সাহায্যের প্রয়োজন পড়ে না। চল সোনু। বলে আবার যেতে নেই। সম্রাট দেয় এক ধমক। দেখতেই পাচ্ছি কেমন খেয়াল রাখতে পারো, এক পাও এগোবে না, তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। সম্রাটের ধমকে ওরা দুজন আবার দাঁড়িয়ে যায়। সম্রাট বাণীর হাত টেনে এনে রুমের ভিতরে সোফায় বসিয়ে ফার্স্ট এড বক্স এনে বাণীর হাতে ঔষধ দিয়ে ব্যান্ডেজ করে দেয়। এবার যেতে পারো, সাবধানে যেও। যে কোনো সমস্যায় আমাকে জানিও। সোনু, ভুল হয় না যেন। ওর যদি কিছু হয় তোমার সাথে, তার থেকে বেশি কিছু হবে, তাই খেয়াল রাখবে, নিজের জন্য হলেও। সম্রাটের ধমকে সোনালির মাথা এদিকে আর ওদিকে দোলায়, মানে ঠিক আছে। তারপর দুজনে চলে আসে। সম্রাট আশরাফের দিকে এগিয়ে যায়, পাশে বসে কথা বলছে। হেই, বাই এনি চান্স তুই ওই গুন্ডাটাকে ভালোবেসে ফেলিসনি তো? সোনালির কথায় বানিয়ে চমকে সোনালির দিকে তাকায়। না, আমি ওই লাফাঙ্গাকে ভালোবাসতে যাব কেন? এই, তুই তুতলে কথা বলছিস? মানে আমি 100% শিওর তুই ভালোবাসার কথা লুকোচ্ছিস আমার থেকে। আজব, বললাম তো না। চুপ যা তো। আমার খেয়ে দিয়ে কাজ নেই, অমন খুনিকে ভালোবাসতে যাব? শোন, তুই সবার থেকে লুকোতে পারলেও আমার সাথে পারবি না। বাসে ওঠার পর থেকে খেয়াল করছি তুই হাতের ব্যান্ডেজের উপর হাত বোলাচ্ছিস আর মুচকি মুচকি হাসছিস। উফ, তুই কি শুরু করলি? দে তো ইয়ারফোন, দে, গান শুনবো। বলে সোনালির এক কানের থেকে ইয়ারফোন খুলে নিজের কানে গুঁজে বাসের সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে নেয় বাণী।
শরীর সব জানলেও এটা জানে না বাণীও সম্রাটকে পছন্দ করে, বরং ভালোবেসে ফেলেছে। কিন্তু বাণীর লাজুকতা সে ধরে ফেলছে। বাণীও মাথা এলিয়ে দেয়। বাসে উঠছে 30 মিনিট হয়ে গেছে। এখনো 1 ঘন্টা 30-35 মিনিটের সময় তাদের বাসে কাটাতে হবে। তারপর সন্ধ্যা বা তার একটু পর পৌঁছাতে পারে তাদের গন্তব্যে। বনু, বাণী চমকে ওঠে, কারণ সোনালীকে চোখ বন্ধ করে থাকতে দেখে। বাণী নিজের ফোনটা ব্যাগ থেকে বের করে সম্রাটের ছবি বের করে একবার বড় করছে তো একবার ছোট, আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হুম। তুই কি করছিস? কই কই কিছু না, ফোন ফোন চালাচ্ছিলাম। অমন চোখ বন্ধ করে হেলে থাকলে ঘুম পাচ্ছে, সেই জন্য। আর তো কয়েক মিনিট, তারপর চলে আসবো। কিন্তু আমি তো অন্য কিছু দেখছিলাম। এই, তুই তো কিছু লুকাস না আমার থেকে, কিন্তু এটা কেন লুকোতে চাচ্ছিস? বাণী সোনালির দিকে তাকায়, বুঝতে পারছে চাইলেই আর লুকানো সম্ভব নয়, তাই লম্বা একটা হাসি টানে মুখে। সেটা দেখে সোনালি মাথা তুলে বলে, এই, সত্যি তুই ওর প্রেমে পড়ে গেছিস? ঠিক আছে, যখনে যা। আমিও তো কত শতবার ক্রাশ খেয়েছি, কিন্তু ক্যারেক্টার না, না, খবরদার। অমন ক্যারেক্টারের ছেলেকে আমি জিজু বানাতে রাজি নই। চলে আসছি, চল। বাস থেকে নেমে বক বক করিস। তারপর ওরা দুজন থেমে রোড সাইড থেকে হাঁটতে থাকে। রোডের সাইডে ছোট্ট ছোট্ট কিছু স্টল আর মাঝে মাঝে ভ্যান গাড়ি যাচ্ছে। বাস স্টেশন থেকে হেঁটে গেলে 15 মিনিটের মতো সময় লাগে পৌঁছাতে। সেই জন্য ওরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে। অনেক বেশি সন্ধ্যা হয়নি। আচ্ছা, সত্যি ওই ডনকে বিয়ে করবি বনু? একদিক থেকে কিন্তু ভালোই হলো। বাণী ভুরু কুচকে তাকায়। না মানে শুনেছি গুন্ডা টাইপের ছেলেরা নাকি বেশি রোমান্টিক হয়। সোনালির এমন বেহুদা কথা আর হাসিতে বাণী মোটেও কর্ণপাত করল না, বরং মুখ ফেংসি কেটে সোজা হাঁটতে থাকে। এক সময় তারা পৌঁছে যায়। বাণী, সোনালি, মায়া, মামামি, ভাইয়েরা সবাই একসাথে এক কথা বলে নেয়। চাচি, নানুমণি কোথায়? সবাইকে দেখেছি। নানুমণি কি আমাদের আসার খবর পায়নি? বুড়িটাকে দেখা যাচ্ছে না যে। তোদের নানুমণি নামাজে আছে, সেই জন্য আসছে না। আর শুনবে কিভাবে? তোরা আছিস, একটা খবর কি দিয়েছিস? সরি গো পেয়ারি মামি, হুট করে আসার প্ল্যান, তাই ভাবছি আর বলবো কেন, সারপ্রাইজ দিয়ে দিই। যা ফ্রেশ হয়ে আয়, এসে দেখবি নানুমণির নামাজ শেষ হয়ে গেছে। আচ্ছা, যাই। চল চল, আমার তো পেটে ইঁদুর দৌড়াচ্ছে। মামি, খাবার রেডি করো কিছু প্লিজ। খাবারের কি দরকার আছে বড় আপু? ইঁদুর দৌড়াচ্ছে তো বিড়াল ধরে খেয়ে ফেলো, বিড়ালের সব ইঁদুর তাড়িয়ে দেবে। তবে রে, আসতে না আসতেই আমার পিছে, তাই না? তোকে ইঁদুর বিড়াল সব একসাথে খাওয়াবো, দাঁড়া। বলে কান টেনে ধরে বাণী। লাগছে, ছাড়ো বড় আপু, আর বলবো না, তোমার যা ইচ্ছা আমাকে খাইয়েও। উফ বনু, তুইও কম যাস না। এসে ওর কান ধরে টানাটানি করতে না পারলে তোর হয় না? আমার ভাই, আমি ধরবো ওর কান, তাতে তোর বাপের কি শুনি? আমার বাপের কিছুই নয় রে, তোরই সব কিছু। বেশি বেশি টান, আমি গেলাম। তারপর আরো কিছু সময় দোস্তমি করে ওরা ফ্রেশ হতে গেল। এসে মামির কথা অনুযায়ী মামনিকে পেল। দুজনে গলা জড়িয়ে ধরে পিছু থেকে। নানুমণি, কেমন আছো তুমি? আল্লাহ রাখছে ভালো। তোরা কেমন আছিস? ওখানে যাওয়ার পর তো নানুমণিকে ভুলে গেছিস। কি যে বলো না, তোমাকে ভুলতে পারি? আচ্ছা, এখন কি অবস্থা? আমি কিন্তু সরি বলেছি ও থেকে। গতবার আমার ক্লাস ছিল, এই জন্য আসতে পারিনি। সোনালীকে পাঠিয়েছিলাম। আপা শুনছি, বলছিল বই তো পড়াশোনা ভালো করে কর, ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটাই আমার চাওয়া। হবে না কেন? তুমি চেয়েছো বলে কথা, অবশ্যই হবে, হতেই হবে। এই তোরা গল্প পড়ে করিস, খাবার রেডি, খেয়ে নে। থাকছিস তো কয়দিন? নাকি সকালে উঠে বলবি মামি ক্লাস আছে, যেতে হবে?
না গো, এবার বেশ কয়েকদিন থাকতে পারবো। বোড়াপু তাহলে আমরা ঘুরতে যাব, ওকে? ওকে। সবাই গল্প করে খাওয়া দাওয়া শেষ করলো। সবাই যার যার মতো ঘুমাতে চলে গেল। এ বাসায় আসলে সোনালি আর বাণী নিজেদের রুমে কখনো ঘুমায় না। সবসময় নানুমণি দুই পাশে দুজন ঘুমাবে গল্প শুনতে শুনতে, বাকি সময় নিজেদের রুম ব্যবহার করে। আজও তার বিপরীত হলো না, দুজনে এসে দুপাশ দখল করে নিল। নানুমণি বসে আছে বিছানার সাথে হেলে, দুজনের মাথা দু হাত বুলিয়ে দিচ্ছে। এদিকে সম্রাট নিজের রুমে বসে কাজ করছে অফিসের, কিন্তু কাজে একদমই মন বসাতে পারছে না। তার বারবার বাণীর কথা মনে পড়ছে। ফোনটা হাতে নেই। কল কি করব একটা? এখনো নিশ্চয় ঘুমায়নি নাকি? না, রাগ করবে না তো? ভেবে ফোনটা করে বসে, তবে ব্যাড লাক, বাণী নিজের ব্যাগ থেকে ফোনটা বের করেনি। অন্য রুমে বাণীর ভিতরে ফোনটা ভাইব্রেট হয়ে আবারও কেটে যায়। মেয়েটা করছেটা কি? ফোনটাও তুললো না, ঘুমিয়ে যায়নি তো? আর একবার দি। ভেবে সম্রাট আবার ফোন দিল, আবারও ফোনটা বেজে নিজের থেকে কেটে গেল। অভিমান হলো তার। ঠিক আছে, আমার ফোন ধরা হচ্ছে না তাই না? আমি আর ফোনই দিব না, তুমি ব্যাক করলেও করব না। এমন ভেবে সম্রাট ফোন রেখে কাজ রেখে ঘুমানোর প্রস্তুতি নেয়। এদিকে বাণী, বাণী মামুনের মুখে তার নাম শুনে অবাকই হলো, কারণ সিরিয়াস বিষয় ছাড়া মামুনি তার নাম ধরে না, আপা বলেই ডাকে। সেই জন্য বাণীর চোখ মেলালো। হুম, তোমাকে আমার কিছু বলার ছিল। কি কথা নানুমণি? একটা সত্য আমি তোমার থেকে লুকিয়েছি। আমার মনে হয় এটাই সঠিক টাইম তোমাকে জানানোর। আমি আর কতদিন বাঁচি, কখন হঠাৎ মরে যাব সেটা ভেবেই। নানুমণি প্লিজ, তোমাকে কতবার বলেছি এমন কথা বলবে না। তোমাকে তো ততদিন মরতে দিব না যতদিন আমার ছেলে মেয়ের বিয়ে না দেখবে। পাগল মেয়ে। হুম, কি বলছিলে? কোন সত্যে লুকিয়েছো? শোন আপা, এই যে চাবিটা, আমার সিন্দুকটা খুলো তো। হুম, কি বলছিলে? কোন সত্য লুকিয়েছো? কি বলছো নানুমণি? তুমি তো তোমার সিন্দুকের ধারে কাছেও যেতে দাও না, আর বলছো ওটা খুলতে। হুম শোন আপা, যা তো খোল। নানুমণির কথায় সোনালির চাবিটা হাতে নিয়ে খুশিতে খোলে। শেষে দেখ একটা লাল কাপড়ে মোড়া কিছু আছে, নিয়ে আয় তো। ওকে, আনছি। সোনালি লাল কাপড়ে মোড়া একটা ফ্রেম পায়, সেটা নিয়ে নানুমণির হাতে দেয়। এটাতে কি আছে নানুমণি? কোথায় ভাবছি সোনার গয়না দিয়ে তোমার ওই সিন্দুক ভরে রেখেছো। এখন তো তেমন কিছুই দেখতে পেলাম না, যা আছে সব দেখেছি গয়নাগুলা। তাইলে এত হাই সিকিউরিটির কারণটা কি? চুপ কর তো নানুমণি, এটাতে কি আছে গো? নানুমণি লাল কাপড়টা সরাতে থাকে। বাণী আর সোনালি উৎসুক হয়ে নানুমণির পাশে বসে। নানুমণি কাপড়টা সরাতে একটা ফ্রেম দৃশ্যমান হয়, আর যার অপর পিঠে সোনালি আর বাণী দেখতে পাচ্ছে। এটা তো ফটো ফ্রেম। এখানে কার ফটো এত যত্ন করে তুলে রাখছো নানুমণি? নিশ্চয়ই নানাজির। না রে পাগল, তোদের নানাজির ছবি তো আছে ঘরে, এভাবে তুলে রাখার কি আছে? এই নে দেখ, এটা আমার মুখে রাখা এক ছেলের ছবি, আমার একটা নাতির ছবি। ছেলে নাতি কই? এমন তো কারোর কথা আগে শুনিনি। শুনিসনি তোরা? নে দেখ, তারপর বলছি। সোনালি বাণী দুজনের ছবিটা একসাথে দেখলো, আর দুজনের চোখ ছানাপাড়া হয়ে গেল। দুজনেই দুজনের দিকে একবার তাকিয়ে একসাথে বলে, আঙ্কেল। কি, তোরা ওদের চিনিস নাকি? কি করে চিনিস? কোথায় দেখেছিস? কবে দেখেছিস? আরে নানুমণি রিল্যাক্স, এত উত্তেজিত হচ্ছ কেন? হ্যাঁ, আমরা এই লোকটাকে চিনি, কিন্তু ছেলেটাকে চিনছি না, আর কার মতো জানি লাগছে। আরে এটা সম্রাট নয় তো বনু? হ্যাঁ রাইট, এটা তো আই থিঙ্ক সম্রাটের ছোটবেলার ছবি। অনেকটা চেঞ্জ এখন দেখতে, এই জন্য, বাট বোঝা যাচ্ছে। কিন্তু নানুমণি, এরা তোমার ছেলে নাতি হলো কি করে? এটা একটা তিক্ত সত্য তোর জীবনে আপা। এটাই তোর সেই অচেনা মামা যার কথা তুই শুধু শুনেছিস। তোর সেই মামা এটা, যে তোকে আমার কাছে রেখে গেছিল।
সোনালি বাণী দুজনেই থমকে যায়। বাণীর চোখে পানি চলে আসে। কি বলছো নানুমণি? এটা বনুর মামা? কিন্তু তুমি যে বলতে তুমি জানো না, ওদের দেখোনি? কে জানি চিঠি আর বনুকে দিয়ে গেছিল তোমার কাছে। ওদের ঠিকানাও তুমি জানো না? বলেছিলাম আমি যদি বলতাম ওদের চিনি তো ও যেতে চাইতো, দেখতে চাইতো, তাদের সাথে থাকতেও চাইতো হয়তো, যা তখন সম্ভব ছিল না। তখন আমার অনেক বড় বিপদ ছিল ওর ওপর, তাই মিথ্যে বলে এসেছি এতদিন। ওরা বলেছিল ফিরে আসবে ওকে নিতে, কিন্তু এখনও আসেনি। এরা এখন কোথায় আছে তাও আমি জানি না। ওই দিনের পর আর কখনো দেখা হয়নি, শুধু মোয়ের নামে টাকা আসে। এখন আমার যা অবস্থা, কখন মরি বাঁচি, তাই তোদের জানিয়ে রাখছি সত্যটা। বাণীর চোখে পানি গড়িয়ে পড়ে, হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। নানুমণি, ইনাদের আমরা চিনি। আমরা যে শহরে থাকি ওখানেই আছে এখন। আমাদের সাথে দেখা হয়, কথা হয়। কি বলছিস, তাই নাকি? আমাকে একটু দেখা করিয়ে দিবি? দূর থেকে দেখে চলে আসব। আমার সেই নাতিটাও বোধহয় অনেক বড় হইয়া গেছে। এতটুকু একটা ছিল, জানিস সে কি কান্না যখন ডাক্তার বলেছিল রক্ত না দিতে পারলে মৌ মারা যাবে। আমরা জানি নানুমণি, আমরা সব জানি, কিন্তু এই পরিচয়ের জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। ওরা খুনি, ওরা ডন, মানুষ খুন করার নিত্যদিনের ফ্যাশন নানুমণি। এমন মামাকে আমি চাইনি নানুমণি। কাঁদতে কাঁদতে বাণী কথাগুলো বলে। তুই ওদের খুনি বলিস না? যদি জেনে থাকিস সব, তাহলে খুনি বলতেছিস কেন? ওরা তোকে বাঁচাতে এখানে রেখে গেছে, তোদের পরিবারের সাথে হওয়া অন্যায়গুলোর প্রতিবাদ করছে। ওরা খুনি নয়। কিন্তু চুপ কর, আর কখনো আমার সামনে আমার ছেলে নাতিকে এ ধরনের কথা বলবি না। নানু, শুনতে চাই না তোর কোনো কথা। ওরাই ভুল করেছে তোকে মানুষের মতো মানুষ করে। অন্য কেউ হলে তোকে মৃত্যুর জন্য ফেলে দিত। মাঝ রাস্তায় ওরা তোর ভবিষ্যৎ, তোর মাথা উঁচু করে বাঁচার জন্য তোর জন্য এত কিছু করলো। তোর লজ্জা লাগছে না এমন করে বলতে? দূর হ চোখের সামনে থেকে আমার। পানি কান্না করতে করতে রুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। সোনালি নানুমণিকে শান্ত করে পানি দিয়ে খেতে। নানুমণি, তুমিও বনুকে এমন করে বলছো? ও কষ্ট পেয়েছে। ওর সব বুঝতে একটু সময় দরকার। হুট করে ওর সামনে কত কিছুর পর্দা উঠছে, সব মেনে নিতে সময় দরকার। তুমি প্লিজ শান্ত হও। তুই যা তো, দেখ তো কোথায় গেল মেয়েটা এই রাতে। আবার রাগে বেরিয়ে না যায় বাড়ি থেকে। চারপাশের অবস্থা ভালো নয়। তুমি বেশি কিছু ভেবো না, শান্ত হও, শুয়ে পড়ো, আমি দেখছি। শান্ত করে পানি খেতে দেয়। সোনালি নানুমণিকে শুয়ে দিয়ে ফটো ফ্রেমটা পাশের টেবিলে রেখে রুম থেকে বের হয়ে যায় বাণীর খোঁজে। বাণীর মন তখন প্রায় খারাপ হতো যখন সে পরিবারকে মিস করত। সেই ছোটবেলা থেকে মন খারাপ হলে সব সময় নিজের রুমে ব্যালকনিতে বসে ওখানে চাপে থাকা গাছের সাথে নিজে নিজে কথা বলতো। যতটা বড় হয় অভ্যাসটা তত গভীর হয়। আজও তার ব্যতিক্রম হলো না। ব্যালকনিতে এসে ফ্লোরে বসে পড়েছে, গাছগুলোর দিকে এক মনে তাকিয়ে কেটেই যাচ্ছে। সোনালি বাণীকে এখানে বসে থাকতে দেখে আবার চলে আসে, কারণ এখন ওর কাছে গেলে খুব মার পড়বে। বাণী একা কিছু সময় থেকে নিজের মতোই আবার চলে আসবে ভেবে নানুমণির কাছে দিয়ে শুয়ে পড়ে। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে বাণীর। দেখে ব্যালকনিতে ফ্লোরে ঘুমিয়ে আছে। রাতে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। এখনো চারপাশে ভালোভাবে আলো ফোটেনি, সূর্যটা ওঠেনি। বাণী আটমরা দিয়ে উঠে ফ্রেশ হয়ে নেয়। বাড়ির চারপাশটা দিয়ে কিছু সময় হাঁটতে থাকে। তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ আছে সম্রাট। আমি ভেবে নিয়েছি, আমি তোমার ভালোবাসাকে মেনে নিব, তোমার জীবনধারাকে মেনে নিব। নানুমণির কথাই সঠিক হবে। আঙ্কেল মানে মামার কাছে ফিরে যাব। এখন নিশ্চয়ই বিপদ হলেও সমস্যা নেই। আমার ভালোবাসা আমায় আগলে রাখবে। সবাই তোমার জীবনধারাকে সঠিক মনে করলেও আমি করি না। আস্তে আস্তে তোমায় এসব থেকে ফিরিয়ে নিয়ে আসবো, আর 5টা সাধারণ মানুষের মতোই আমরা লাইফ লিড করব। ভাবতে ভাবতে বাণী অনেকটা হেঁটে
বাড়িতে ফিরে আসে। সূর্যটা উঁকি দিয়ে উঠছে, সকালে মিষ্টি রোদ চারিদিকে ছড়িয়ে পড়ছে। বনু কই গেছিলি? সকালে উঠে তোকে না দেখে তো নানুমণি রীতিমতো তোলপাড় শুরু করে দিয়েছিল। তুই যা, আমি দেখছি। হ্যালো, কি অবস্থা? তোমরা সবাই কি করছো? কাল রাত থেকে ফোন করছি, একবারও তোলার নাম নেই। তোমাকে বলছিলাম না আমায় খবর জানাতে? সরি আসলে শাট আপ, বাহানা দেওয়ার চেষ্টা করবে না। কোথায় আছো? বাড়িতেই আছি। তুমি একটু দিঘির পাড়ে আসো তো। আমি আছি এখানে। কিন্তু কেন? তোমাকে কেটে এই দিঘির মাছদের একবেলার খাবার বানানোর জন্য। না প্লিজ না, এমন করে বলো না। আমি সরি। আমি এখন থেকে নিয়মিত প্রতি 2 মিনিটে এখানের সব নিউজ দিব। আমি গাড়ি পাঠিয়েছি, চলে এসো। আর হ্যাঁ, কাউকে জানানোর দরকার নাই, দ্রুত আসো। 4 ঘন্টা তো হয়ে এলো, গাড়ি বাড়ির সামনে আছে, বেরিয়ে দেখো আর তাতে উঠে পড়ো। হুম। সোনালি ভয় আর কিছু বলতে পারে না, বাড়ি থেকে বলে বেরিয়ে গেছে। তার এখানে ছোট্টবেলার বন্ধুর বাসায় যাচ্ছে। বাড়ি এমনি আসতে চায়নি, তাই তার সুবিধা হলো। বাহানা দিয়ে আর ওকে রেখে আসতে হলো না। এত সময় লাগে আসতে? দ্রুত আসো। গাড়ি থেমেছে দিঘির পাড়ের গ্রামীণ রিসোর্টের সামনে। সোনালি নেমে দেখে সম্রাট দাঁড়িয়ে আছে। এখানের পরিবেশটা অনেক সুন্দর, অনেকে জায়গাটা ঘুরতে আসে। আর সেই সুবিধাতে পাশে ছোট্টখাটো বেশ সুন্দর একটা রিসোর্ট তৈরি হয়েছে, যার সব কিছুতেই গ্রামের ছোঁয়া। তোমার গাড়ি আসতে এতটুকু টাইমে তাতেই বলছো দেরি করেছি। উফ, চলো তো ভিতরে। কিন্তু কেন? কারণ আজ বানের বার্থডে, ভুলে গেছো? সেজন্য এখানে সারপ্রাইজ পার্টি হবে আজ রাতে। তো আমার তো ভালো ধারণা নেই কেমন কি পছন্দ ওর, তুমি তো ভালোভাবে জানো। এই জন্য এখানে সব কিছু তোমার সাজেস্টে হবে। ও আচ্ছা, কিন্তু জন্মদিন তো কাল, আজ নয়। আরে বুদ্ধু, 12টার পর তো 29 তারিখ, তাই না? হুম, ঠিক আছে। সোনালি নানুমণির কথাগুলো সব চেপে গেল। এ কি, ভিতরে আজ কেউ নেই কেন? মানে শুধু স্টাফদের দেখছি যে। এখানের পুরোটাই আমি বুক করেছি, তাই নেই। তুমি তুমি জাস্ট কি কি করতে হবে বলো, সব কিছু শোনই হবে। হুম। বাড়ির ডেকোরেশন থেকে শুরু করে খাবারের আইটেম এবং ড্রেস সব কিছু বাড়ির পছন্দ মতো বলল। আর সম্রাট কাজের লোকগুলোকে ঠিক তেমনই করতে বলল। প্রায় 30 জনের মতো স্টাফ এখানে কাজ করতে লেগে গেছে। সব করতে করতে অনেক সময় পার হয়ে গেল। সম্রাটকে বারবার কার্তিক ফোন দিচ্ছে, কিন্তু সম্রাট ধরছে না, বারবার কেটে দিচ্ছে। কারণ একটাই, অন্য কোনো কাজে সে মন দেবে না আজ। এই, তোর ফোনটা খুব বিরক্ত করছে, হয় ধর, না হলে দিঘিতে ভিজিয়ে রেখে আয়। সম্রাট বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, পরক্ষণে হেসে দেয়। সোনালিও জয়পূর্বক হাসি দেয়, কারণ সে তার ভুল বুঝতে পেরেছে। এত সময় সম্রাটের সাথে কাজ করতে করতে ভয় কেটে গেছে এবং ফ্রি হয়েছে। আর সবসময় বাণীর থেকে এমন ফ্রিভাবে কথা বলে, তুই তুই করে। এই জন্য বিরক্তির জন্য তুই করে বলেই ফেলেছে, যেটা সে বলার পর বুঝতে পেরেছে। সরি আসলে। ব্যাপার না, তোমার মুখে তুই দাগটা খুবই সুন্দর লাগছিল। যেহেতু আমার ফ্রেন্ড নাই কোনো তেমন যে আমাকে এমন করে বলবে, তোমাকে তো ফ্রেন্ডই বলেছি, সো বলতেই পারো। সত্যি? হুম, সত্যি। সোনালি তো সেই খুশি, সে এত বড় একজন ডনকে তুই করে রাখবে। এক্সাইটিং কাজ করছে তার মাঝে। বেশ, দুজনেই তুই তুই করে বলা শুরু করে গেল। উফ, এই কার্তিকের খেয়ে দেয়ে কাজ নাই, সব সময় ফোন করতে থাকবে। আরে ধরেই দেখ না, কোনো খুনের, না মানে দরকারি কথা বলার থাকতে পারে। হুম,
হাসতে হাসতে সম্রাট ফোন রিসিভ করে কানের কাছে ধরে আর সোনালি সম্রাটের হাসি দেখতে থাকে। তবে হুট করে তার হাসি মিলিয়ে যেতে দেখে সোনালি ভয় পায়। তাই তার ভাবনায় কিছু আসার আগেই সম্রাটের হাত থেকে ফোনটা পড়ে যায়। সম্রাট স্তব্ধ হয়ে যায়, বসে পড়ে নিচে। মনে হয় তার শক্তিটুকু শেষ। সোনালি ভয় পেয়ে যায় এমন দেখে। আর সোনালি সম্রাটের হাসি দেখতে থাকে। তবে হুট করে তার হাসি মিলিয়ে যেতে দেখে সোনালি ভয় পায়। তার ভাবনায় কিছু আসার আগেই সম্রাটের হাত থেকে ফোনটা পড়ে যায়। সম্রাটও স্তব্ধ হয়ে যায়, বসে পড়ে নিচে। মনে হয় তার শক্তিটুকু শেষ। সোনালি ভয় পেয়ে যায় এমন দেখে। তার হাতে থাকা ডিজাইনার পেপারগুলো পাশের টেবিলে রেখে সম্রাটের সামনে এসে হাঁটু ভাঁজ করে সম্রাটের কাঁধে হাত রাখে। কি হয়েছে সম্রাট? এমন করে বসে পড়লি যে? সব ঠিক আছে? মানে বানি। চিৎকার করে উঠে বাড়ির নাম ধরে। সম্রাট, সম্রাট! সম্রাট অশ্রুসিদ্ধ চোখে সোনালির দিকে তাকায়। ততক্ষণে সোনালিরও অজানা ভয়ে চোখে পানি চলে আসে। বলে ছেলেরা সহজে কাঁদে না। আর সম্রাটের সম্পর্কে সে যা জানে তাতে করে ওর চোখে পানি আসাটা কোনো সাধারণ ব্যাপার তো হতেই পারে না। সম্রাট সোনালির দিকে তাকিয়ে হুট করে জড়িয়ে ধরে, শব্দ করে কেঁদে দেয়। সোনু, আমার পানি, আমার পানিকে ওরা। সম্রাট কথা শেষ করতেই পারছে না। সোনালির মাথায় সব না গেলেও বেশ বুঝতে পেরেছে পানির বিপদ হয়েছে। এই জন্য সম্রাটকে টেনে তুলে দ্রুত গাড়ির কাছে যায়। টেনে নিয়ে ড্রাইভার এসে পড়ে সোনালির ডাকে। সম্রাট কেমন স্তব্ধ হয়ে বসে আছে। প্রথম যেমন শব্দ করেছিল সেটাও বন্ধ। নীরবে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। আরে আঙ্কেল, দ্রুত চালান। বলতে বলতে সোনালি বারবার বাণীর ফোনে ফোন দিয়ে যাচ্ছে। ফোনটা ঢুকছে, রিং হচ্ছে আর কেটে যাচ্ছে। বাড়ি থেকে এসেছে মাত্র কয়েক ঘন্টা হলে চললো, এর ভিতরে কি হলো? টেনশনে সোনালির চোখের পানি পড়তে ফুলে গেছে। যখন বাড়ির সামনে পৌঁছায় সোনালি সম্রাটকে ফেলে আগে দৌড়ে বাড়ির ভিতরে যায়। কারণ তখন ওদের বাড়ির সামনে পাড়ার অনেক লোকজনের ভিড়। সোনালি একে একে সবাইকে সরিয়ে ভিড় ঠেলে উঠান পর্যন্ত পৌঁছায়। থমকে যায় তার পা। চারিদিকে রক্তে ছড়াছড়ি। 10-15 জনের মতো পুলিশকে দেখা যাচ্ছে, যারা অলরেডি 3টা লাশ উঠানে এনে সাদা চাদরে ঢেকে রেখেছে। কয়েকজন মহিলা ধরে ঘরের ভিতর থেকে আরো একটা লাশ নিয়ে আসছে স্ট্রেচারে করে। সোনালি ঠপ করে ওখানে বসে পড়ে। তার বাক শক্তি হারিয়ে ফেলেছে। চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা জল। পাড়ার সবাই এসে জড়ো হয়েছে এখানের এমন নির্মম রহস্যকর ঘটনা জানতে পেরে। একজন আধবয়সী মহিলা পাশে দাঁড়িয়ে বলে উঠল, এমন ঘটনা তো প্রায় চারপাশে নিউজে শোনা যায়। আজ আমাদের প্রতিবেশীদের সাথে তা ঘটে গেল। হ্যাঁ, ঠিক বলছিস। আহারে, মেয়েটার আর কেউ রইল না। বাপ মায়ের তো সেই কোলে থাকতে ফালায় রেখে চলে গেছিল, আর কোনো দিন আসে নাই। বুড়িমা বলতো মেয়ে জামাই নাকি খোঁজ নেয়। কে জানে সত্য বলতো না মিথ্যা। হাজারো কথা প্রতিবেশীরা নিজেদের ভিতরে সমাগম করে চলছে। হঠাৎ একজন মহিলা পুলিশের ধাক্কায় সোনালি তার দিকে তাকায়। আপনি তো এই পরিবারের একমাত্র বেঁচে আছেন। আপনি কি জানেন এসব কারা করেছে বা কে করতে পারে? কোনো কাউকে সন্দেহ হয়? সাথে সাথে ধমক দিয়ে উঠল এক পরিচিত কণ্ঠর লোক। শাট আপ! আপনার কি কমন সেন্স নেই? একটা মেয়ের চোখের সামনে তার আপনজনদের এমন অবস্থা, আর আপনি এখন তাকে একজন মানুষ হিসাবে সান্ত্বনা না দিয়ে কোশ্চেন করে যাচ্ছেন। স্যার, আপনি? সরি স্যার, ইটস মাই ডিউটি। এর জন্য ফর্মালিটির জন্য কিছু জানতে চাওয়াটা জরুরি। ওনার বয়ান অনুযায়ী কেসটা ওপেন করা হবে। আপনার সিনিয়র অফিসারকে ডাকুন, আপনার কোশ্চেনের অ্যান্সার আমি দিচ্ছি। সরি স্যার, আপনি কি ওনার পরিচিত? মানে আপনি এখানে? যাও। ও আমার মেয়ের মতো। এনার সবাই আমার পরিবারের মতো ছিল। ওকে স্যার, আমি ওনার কাছে আর কিছু জানতে চাইছি না। উনি চুপ করে আছেন, হয়তো শকে আছেন। বিষয়টা দেখুন। লোকটা সোনালির কাঁধে হাত রাখে। মারে, বাবা মা আপনজন চিরদিন কারো পৃথিবীতে থাকে না। তোকে নিজেকে শক্ত করতে হবে, সামলাতে হবে। আঙ্কেল!
সোনালি আশরাফ খানকে আর কিছু বলতে পারল না, ঢলে পড়ল মাটিতে। আশরাফ খান ধরার আগেই পড়ে যান। পুলিশ মেয়েটাও এটা দেখে এগিয়ে আসে। স্যার, এই ঘরে নেওয়া সম্ভব নয়। এখানে সব সিল করে দেওয়া হচ্ছে। বোঝেন তো, খুনের কেস। ওকে আমার গাড়িতে নিয়ে যেয়ে শুইয়ে দাও। আশরাফ খান দ্রুত ওদের সাথে সাথে যান। কার্তিকের থেকে এখানে নিউজ পেতে সে ছুটে আসে সব কাজ ফেলে। তিনি জানতেন সম্রাট আজ সারপ্রাইজ পাঠিয়ে দেবে বাণীর জন্মদিন উপলক্ষে, কিন্তু সন্ধ্যা না ঘুরতে এমন সংবাদ সে দ্রুত ঠিকানা নিয়ে চলে আসেন। হ্যাঁ, সেই দেখে সোনালির প্রশ্ন করছে পুলিশের মেয়েটা। যেহেতু সে একজন বিজনেসম্যান, তার উপর তার ওপরের লোকদের সাথে উঠা বসা থাকায় পুলিশ হ্যান্ডেল করার ব্যাপারই নয়। আর সবাই তাকে চেনো, বেশ ভালো করেই চেনে। আশরাফ খান দ্রুত গাড়ির দরজা খুলে দেয়। পুলিশ মেয়েটি আরো দুজন মেয়ের সাহায্যে বাণীকে গাড়িতে শুয়ে দেয়। তোমার নাম? স্বর্ণালী স্যার। ও স্বর্ণালী। আই থিঙ্ক যখন সোনালির উপর অনেক বড় বিপদ, ওর বাসায় ছিল না, এই জন্য এখনও সুস্থ আছে। তাই বলছি ওর হাই সিকিউরিটির ব্যবস্থা করো আর দ্রুত হসপিটালে ভর্তি করো। এত বড় শক নিতে পারছে না, তার জন্য এমনটা হয়েছে। বেশ বুঝতে পারছো। পরবর্তীতে আর কোনো যেন সমস্যা না হয়। জি স্যার, আপনি ওয়েট করুন 2 মিনিট, আমি সিনিয়র অফিসারের পারমিশন নিয়ে আসছি। তারপর মেয়েটা সোনালীকে নিয়ে চলে যায় আরো দুজন পুলিশকে সাথে করে নিয়ে। আশরাফ খানও ওদের বিদায় দিয়ে সম্রাটের খোঁজে ব্যস্ত। সম্রাটের গাড়ির কাছে যায়, দেখে সম্রাট নেই। তারপর ফির ঠেলে আবারও বাড়িটির ভিতরে যান, দেখে সম্রাট পাগলামি করছে বাণীর লাশটা কোলে নিয়ে। বাণীর মাথাটা কোলে পরে সম্রাট বাণীকে ডেকেই চলছে কেঁদে কেঁদে। বানি, ও বানি, অভিমান করেছো আমার উপর? একবার কথা বলো প্লিজ। তুমিও আমাকে ছেড়ে যেতে পারো না। আমি তো আজ নিয়ত করেই এসেছি, সব ছেড়ে দিব, তোমার কথা শুনবো। তোমার জন্মদিনে এটাই হবে আমার তরফ থেকে সব থেকে বড় আর দামি গিফট। কি হলো? চোখ হলো, কথা বলো একবার। আমাকে সম্রাট বলে ডাকো। আমি আশরাফ খান অবাক হয়ে যান ছেলেদের কাণ্ড দেখে। খারাপ যে তার লাগছে না এমনটা কিন্তু নয়, তারও চোখ থেকে পানি আসছে, তবে নিজেকে সামলে নিচ্ছে। তিনিও এই কয়েকদিনে বাণীকে নিজের মেয়ের মতো ভালোবেসেছেন, বৌমা করবেন স্বপ্ন দেখেছেন। কিন্তু সম্রাটের এমন রিয়াকশনে তিনি বেশ অবাক এবং চিন্তিত। যে ছেলে নিজের বাবা মা পরিবার পরিজনের মৃত্যু সংবাদে এমন ভেঙে পড়েনি, বরং প্রতিশোধের আগুনে জ্বলেছিল, নিজের মনে সে এমন করে কাঁদছে, ভেঙে পড়েছে একটা মেয়ের জন্য। আশরাফ খান এগিয়ে এসে ছেলের পাশে বসে কাঁধে হাত রাখতে সম্রাট দেখে আর বলে, জান, দেখো না, ও আমার সাথে রাগ করেছে, কথা বলছে না। আমি তো ভেবেছিলাম সব ছেড়ে দিব ওর জন্য। তাহলে তাহলে এমন কেন হলো জান? বলতে বলতে কেঁদে দেয়। আশরাফ খান এক হাতে জড়িয়ে ধরে। বাবাই, তুমি এমন ভেঙে পড়লে চলবে? তোমাকে শক্ত হতে হবে, সবটা সত্য মেনে নিতেই হবে। প্লিজ এমন করে না বাবাই, তুমি অনেক শক্ত ছেলে আমার, তুমি এভাবে ভেঙে পড়তে পারো না। বানি, প্লিজ ওঠো, একবার দেখো জান, ও এসেছে তোমার কাছে। ওঠো প্লিজ, একবার উঠে যাও। এদিকে পুলিশ সব ভিড় কমালেন, আর রাতটাও হয়ে গেছে বেশ, এই জন্য সবাই স্থান ত্যাগ করেছে। গলায় ধারালো ছুরির দ্বারা কেটে দেওয়া নলির থেকে এখনো রক্ত আছে, আর তাতে সম্রাট ভিজে একাকার। অন্য সব লাশ পুলিশ গাড়িতে উঠাতে শুরু করে। তাদের লোকজন চারপাশে অভিযান চালিয়ে তেমন কিছুই পায় না। সবাইকে খুব খারাপভাবে খুন করা হয়েছে। বাড়ির 5 বছরের সোনালীর মামাতো বোনটাকেও ছাড়েনি খুনিরা, একজনকেও বাঁচিয়ে রাখেনি। সম্রাটের পাগলামও থামছে না। সিনিয়র অফিসার একজন এসে আশরাফ খানকে ডাকলেন একটু দূরে। জি অফিসার, বলুন কারা এমন করেছে বা এমন করছে, কিছু জানতে পারলেন? না মিস্টার খান, সিনিয়র অফিসার পুলিশ, আসলে তেমন কিছুই জানা যায়নি। পরিবারের কাউকে বাঁচিয়ে রাখা হয়নি। একজন মানুষকে মারা হয়েছে, অথচ প্রতিবেশী একজনও জানতে পারেনি। এটা কিভাবে সম্ভব সেটাই ভাবছি। যেটাই হয়েছে খুব পরিকল্পনা মাফিক হয়েছে, সেটা বুঝতে পেরেছি। শুধু বুঝলে হবে না, আপনি অপরাধীদের খুঁজে বের করুন। এটা আমার একটা পরিবার,
মনে করে কাজ করুন, যত সহযোগিতা লাগে আমি করব। জি মিস্টার খান, আমরা সবার লাশ আলাদা আলাদা রুমে পেয়েছি, মানে একসাথে কাউকে মারা হয়নি, বরং বিভিন্ন রুমে ঢুকে খুনি চুপি চুপি এক একজনকে মেরেছে, বা সবাই যে যার রুমে ছিল একসাথে আক্রমণ করা হয়েছে। একসাথে আক্রমণ করেছে খুনিরা, কিন্তু কোনো লিঙ্ক পাচ্ছি না। প্রতিবেশীরা বলে কোনো কারোর সাথে তেমন শত্রুতা ছিল না। আপনাদের খবর দিয়েছে কে? আমি থানায় ছিলাম, তখন একটা টেলিফোন আসে। একটা লোক ফোন করে বলে যে এবার থেকে কয়েকজন লোককে বের হতে দেখেছে, হাতে অস্ত্রসহ। তার সন্দেহ হয়, এজন্য লুকিয়ে ফোন করে আমাদের জানাই। তখন আমি 11 জনের একটা টিম নিয়ে দ্রুত চলে আসি, আর এসেই তো দেখেছি সবাই অলরেডি মারা গেছে। আমাদের সমাগমেই প্রতিবেশীরা একরক্ত হয়। কে ফোন করেছিল, তাকে পেয়েছেন? না মিস্টার খান, উনি আমাদের সামনে আসেননি, হয়তো ভয় পাচ্ছেন কেসে ফেসে যাওয়ার কথা ভেবে। আগে তাকে খুঁজে বের করুন, তবে হাইট ভাবে। বলতে বলতে আশরাফের চোখ যায় লালবাহী গাড়ি উঠানে থাকা একটা লাশের দিকে। মুখের উপর থেকে সাদা চাদরটা বাতাসে উড়ে সরে যাওয়ায় সে দেখতে পেয়ে দৌড়ে কাছে যায়। মাহা, মা মা সে নানুমনির ফেসটা দেখতে পায়। পৃথিবীতে বেশ অসুবিধা হয়নি, বয়স হয়েছে, মুখের চামড়া ফার হয়ে এসেছে, এখন চুলগুলো পাক ধরেছে। তারাও একই অবস্থা, গলা কাটা। আশরাফ খান ওনাকে ধরে কেঁদে ওঠেন। সিনিয়র অফিসার কাছে আসেন। মিস্টার খান, কি হলো আপনার? প্লিজ শান্ত হন। মা তুমি? এই পরিবার তোমার? মা, তাহলে আমার মৌ? ও মা, কথা বলো, আমার মৌ কোথায় আছে মা? সিনিয়র অফিসার আশরাফকে ধরে অন্যকে নিয়ে যায়, আর অফিসারদের চোখে ইশারা করে জানায় দেয় তাদের কাজ কন্টিনিউ করতে, কারণ আশরাফ ধরায় লোকগুলোর লাশ নিতে পারছিল না। আশরাফ খান মাথায় হাত দিয়ে রেখে বসে পড়ে। তার ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে, বেশি সময় ভাবতে পারল না, বেহুশ হয়ে পড়ে যাচ্ছিল। অফিসার কাছে থাকায় ধরে নিল। অন্যদের ডেকে ওনাদের দ্রুত হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলেন। সম্রাটের ধান গান সব লোপ পেয়েছে, সব ভুলে সে বাণীর মাথা করে রেখেই এক নজর রক্ত মাথা নিষ্পাপের মতো ঘুমিয়ে থাকা বাণীর মুখটার দিকে তাকিয়ে আছে। আশা সে হারিয়ে ফেলছে। অফিসারে হওয়ার মহা প্যারায় লাশ সামলাতে খনি ধরবে, নাকি এইসব হাফ পাগলের দলকে সামলাবে? তার উপর প্রতিবেশীর ভিড় তো আছেই। কার্তিকও তার ভিতরে অনেককে নিতে পৌঁছে গেছে। সে একটা জরুরি কাজে ছিল, খবর পেয়ে সম্রাট আশরাফ খানকে জানিয়ে দেয় আগে। তারপর সে যত দ্রুত সম্ভব সেখানে চলে আসার চেষ্টা করে। সে এসে দ্রুত সম্রাটের কাছে আসে। স্যার চলুন, ওনারা ম্যামের লাশ নিবে জন্য অপেক্ষা করছে। শাট আপ! কি বলছিস? হ্যাঁ, কমন সেন্স নাই? আমার বাণী ঘুমিয়ে আছে আর বকবক করছিস, ওর ঘুম ভেঙে যাবে। সম্রাটের এমন অবস্থা, এমন কথায় কার্তিকের উপর কোনো প্রভাব পড়ল না। সে খুব ভালো করে জানে সম্রাটকে, অনেকটা যে ভালোবেসে ফেলেছে বাণীকে। এমনটা পাগলামি করাটা তার কাছে স্বাভাবিক মনে হলো। জি স্যার, সরি, কিন্তু আপনি এভাবে বসে থাকলে চলবে? এখনও তো অনেক কাজ বাকি স্যার। ম্যামের এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে আপনাদের চিনতে হবে তো। আপনাকে ম্যামকে এখন নিয়ে যেতে দিতে হবে। প্লিজ স্যার, চলুন আমার সাথে। তুই কি সব ভাষা বুঝিস না? কোথাও যাব না আমি, বাণীকে ছেড়ে কোথাও নয়। ও আমার উপর অভিমান করে আছে, দেখছিস না? কথা বলছে না আমার সাথে। ওকে রেখে গেলে বেশি রাগ করবে, জানিস তো? ওর কাছে পৌঁছাতে দেরি হলে কত রাগ করে। বলতে বলতে সম্রাট মুচকি হাসে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে তার। আমার বাণীর জন্মদিন আজ, অনেক বড় সারপ্রাইজ দিব তো। ও দেখবি, খুশি হবে, খুব খুশি হবে। আমার সব ছেড়ে দিব, শুনলে সব ছেড়ে দিব আমি। আর কার্তিক সম্রাটের মুখে হাত দিয়ে চেপে ধরল। এখন সম্রাটের নিজের মধ্য নেই, পাগলামি করে সবার মাঝে কি সব বলছে নিজেই জানে না। করতেছে, সম্রাটটাকে কথা বলতে দেয় না। কার্তিকের ইশারায় একজন লোক সম্রাটকে পিছন থেকে ইঞ্জেকশন পুশ করে। সম্রাট চোখ বড় করে নেয়, তবে মুহূর্তে চোখ ছোট করে নিতে নিতে একসময় জ্ঞান হারায়। সরি স্যার বলে কার্তিক বাণীকে সম্রাটের থেকে সরিয়ে নিয়ে সম্রাটকে কাঁধে তুলে নেয়। লোকগুলোকে কিছু ইশারা করে তারা পুলিশের সাথে কথা বলতে যায়। যখন সোনালীর জ্ঞান ফিরে নিজেকে হসপিটালে একটা কেবিনে আবিষ্কার করে,
জ্ঞান হারানোর আগে কথাগুলো মনে পড়তে সে চিৎকার করে কেঁদে ওঠে। নার্সরা শুনতে পেরে দৌড়ে আসে। সোনালি চিৎকার করে কাঁদছে, সবার নাম নিয়ে। হাতে থাকা স্যালাইনের নলটা টান দিয়ে খুলে ফেলে, রক্ত এসে ভিড় জমায় তাতে। নার্সরা দ্রুত কাছে এসে ওকে ধরে, আর সে চিৎকার করছে তাকে ছাড়ানোর জন্য। সে সবার কাছে যাবে বলে চিৎকার করছে। কিছু সময় দ্রুত পায়ে ডাক্তার প্রবেশ করে, সাথে স্বর্ণালী, পুলিশ মেয়েটি। সবাই মিলে সোনালীকে শান্ত করার চেষ্টা করছে, যা বারবার ব্যর্থ হচ্ছে। সোনালী পাগলের মতো আচরণ করছে, সবার নাম ধরে ডাকছে আর কাঁদছে। ইয়েস, আমিও সেটাই ভাবছি। ওনাকে আবারও ঘুমের ইঞ্জেকশন দিতে হবে, না হলে বড় প্রবলেমে হতে পারে। তো দাঁড়িয়ে আমাকে কেন বলে যাচ্ছেন? করেন যেটা করার। ওর সেফটি আমার উপর দিয়েছে, কিছুতে কিছু হতে দিবে না। ডক্টর দ্রুত সোনালীকে আবার ইঞ্জেকশন দেয়। নার্সরা তাকে শক্ত করে ধরে রেখেছিল। সোনালী আবারও ঘুমের দেশে পাড়ি জমায়। অন্যদিকে আশরাফ খানের প্রেশার প্লাস ডায়াবেটিক্স অতিরিক্ত বেড়েছে, যার জন্য ওনার ছোট্টখাটো একটা স্ট্রোকও হয়েছে। ডক্টর একের পর এক টেস্ট করে চলেছে, আর তেমন অনুযায়ী ট্রিটমেন্ট চলছে। ওনারও জ্ঞান ফেরেনি এখনো। সম্রাটকে বাসায় রেখে আসলে একলা উল্টাপাল্টা করতে পারে, কারণ তাকে যে ইঞ্জেকশন করা হয়েছে 8 ঘন্টা বা তার বেশি সময় তার প্রতিক্রিয়া বন্ধ হয়ে সম্রাটের জ্ঞান ফিরে আসবে। এইদিকে কার্তিক সব বেসামাল করে উঠেছে। সে কি করবে বুঝতে পারছে না, তাই সম্রাটকে নিয়ে হসপিটালে চলে এসেছে আশরাফ খানের কাছে। একই কেবিনে অন্য পাশে বেডে সম্রাটকে রেখে সে ফ্লোরে মাথায় হাত দিয়ে বসে পড়ে। লম্বা কয়েকটা শ্বাস ছেড়ে নেয়। ফোনটা পকেটে ভাইব্রেট করছে অনেকটা সময়, তাই তুলে নিল। এনারা সম্রাটের সারপ্রাইজ প্ল্যানের ওয়ার্কার। সম্রাটকে না পেয়ে কার্তিককে ফোন করেছে, কারণ তাদের কার্তিকই ঠিক করেছিল। কার্তিক স্যার, বস তো হুট করে সোনালী ম্যাডামের সাথে চলে গেলেন কিছু না জানিয়ে। যতটা আমাদের জানানো হয়েছিল ততটাই করেছি। রাত 2টোর বেশি বাজে, আপনারা কেউ এলেন না। আমরা ওয়েট করছিলাম, কি করব, আপনাদের সাথেও কন্ট্যাক্ট হচ্ছিল না। স্যার, কি করব এখন আমরা? কার্তিক সম্রাটের মুখের দিকে তাকালো, চোখের কোণে বেয়ে পানিটা এখনো গড়াচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে কপাল ঢেকে দিয়েছে, সাদা শার্ট টাই রক্ত ভরে আছে। তা তো একই অবস্থা, কেমন নির্জীব হয়ে পড়ে আছে। তেমনটাই কার্তিকের কাছে মনে হচ্ছে। লম্বা একটা শ্বাস ছেড়ে বলল, পার্টিটা ক্যান্সেল করা হয়েছে। তোমরা সব গুছিয়ে চলে এসো। কাল অফিসে এসে চেক নিয়ে যেও। আর বসকে ফোন করে বিরক্ত করার দরকার নেই। যে কোনো বিষয়ে আমাকে ফোন করবে সামনের কয়েকদিন। ওকে স্যার। ফোনটা কেটে দিয়ে লোকটা তাড়া দিল সবাইকে। এই পার্টি ক্যান্সেল করেছে বস, সবাই গুছিয়ে নাও, তারপর বাসায় চলে যাও যে যার। একজন বলে উঠল, বড় লোকের কারবার, যখন যেমন মনে হবে করবে, আবার ক্যান্সেল করবে। এত বড় আয়োজন করে এখন বলছে ক্যান্সেল। তাদের মধ্যে লিডার বলে উঠল, সমস্যা থাকতেই পারে মানুষের লাইয়ে। আর না হয় যে বাজে মন্তব্য করাটা ঠিক নয়। মানুষ একটা কাজ তখনই করতে বন্ধ করে যখন সেই কাজের থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ পড়ে। সকালে সূর্যের আলো গ্লাসের জানলা ভেদ করে চোখে পড়তেই ঘুম ঘুম চোখে তাকালো কার্তিক। হাত পা বাঁধা দেখে চমকে উঠল। না, এটা অন্য কোথাও নয়, হাসপাতালের সেই কেবিনে আছে। খাটের স্ট্যান্ডের সাথে সে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে। সামনে রাগী চোখে সম্রাট বসে আছে, পায়ের উপর পা তুলে নাড়াচ্ছে আর ফোনটা হাতে ঘোরাচ্ছে। চোখ মুখ অসম্ভব লাল। কার্তিক দ্বিতীয় দফায় চমকে ওঠে। স্যার, এসব কি করছেন? আর আমাকে এমন বাধার কারণ কি? বানি কোথায়? স্যার, বানি কোথায় সেটা জানার জন্য আমাকে এমনভাবে বেড়েছেন? স্যার খুলুন, আমি সবটা বলছি। আমি জানতে চাইছি, আমার বানির সাথে তুই কি করেছিস? আমার বানি কোথায়? কোথায় লুকিয়েছিস? ভেবেছিস আমাকে বেহুশ করে তুই তোর কাজে সফল হবি? আমার রাগকে বাইরে আনিস না, সামলাতে পারবি না। স্যার, আপনি প্লিজ শান্ত হন। বানির লাশ সেফ আছে। আমি কোনো অসৎ উদ্দেশ্যে লাশ সরাইনি। শাট আপ। তোর কি উদ্দেশ্য আমি সেটা শুনতে চাইনি। আমার বানির লাশ তুই গুম করেছিস কিসের জন্য? কোথায় রেখেছিস? আসলে সম্রাটের জ্ঞান ফেরার পর সম্রাট কার্তিককে ফ্লোরে বসে ঘুমাতে দেখে চুপি চুপি বেরিয়ে যায়। তারপর খোঁজ নেয়, কিন্তু সবার লাশ মর্গে নিলেও বানির লাশ পৌঁছায়নি।
কেউ টাকা খাইয়ে লাশটি হাতিয়ে নিয়েছে, যেটা শোনার পর সম্রাট দ্বিগুণ রেগে যায়। তারপর খোঁজ নিয়ে জানতে পারে কাজটা কার্তিকের, কারণ এসকের লোকেই এগুলো করেছে, আর যেটা কার্তিকের অনুমতি ছাড়া কেউ করেনি সেটা ভালো করে বুঝতে পারছে সম্রাট। তাই ওখান থেকে আবার ব্যাক করে কার্তিকের কাছে আসে। সম্রাট অপেক্ষা করছিল কার্তিকের ঘুম ভাঙার। স্যার আপনি ভুল বুঝছেন। আসলে ওদের কাছে থাকলে অস্বাভাবিক মৃত্যুর জন্য ওরা পোস্টমর্টেম করতো। আপনার বাণীকে অমন কাটাছেঁড়া করাটা যে আপনার সহ্য হতো না আমি ভালো করেই জানতাম। সেজন্য আমি ম্যামের লাশটাকে সরিয়ে রেখেছি। এটা ছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কথাটা শুনে সম্রাটের রাগের চোখটা মলিন হয়ে গেল। উঠে কার্তিকের বাঁধন খুলে দিল। অ্যাড্রেস সেন্ড কর আর জানকে নিয়ে বাসায় যা। বলে সম্রাট উঠে গেল। কার্তিক তার যাওয়ার দিকে তাকিয়ে লম্বা লম্বা শ্বাস ছাড়ে। একটা বাড়ির সামনে এসে সম্রাট কলিং বেল বাজাতেই কয়েক মিনিট পর একটা 20-21 বছরের তরুণী এসে দরজা খুলে দিল। সম্রাট, আপনি কার্তিকের সেই ফ্রেন্ড, আগামী দিনের একজন সায়েন্টিস্ট, রাইট? মেয়েটি মুচকে হাসল। প্লিজ ভেতরে আসুন। সম্রাট পিছে পিছে যেতে যেতেই বলল, আমার বাণীকে কোথায় রেখেছেন? আমি নিতে এসেছি, বসতে নয়। এত ব্যস্ত কেন? বসুন, কিছু কথা বলি, পরিচিত হই, তারপর না হয় নিয়ে যাইয়েন। কার্তিক আমাকে সব কিছুই বলেছে আপনার আর বাণীর সম্পর্কে। আপনারা একে অন্যের খুব ভালোবাসতেন, কিন্তু প্রকৃতি দুজনকে মিলনের সময় দিল না। খুবই দুঃখজনক। আপনার কথা শেষ হলে প্লিজ আমার বাণীকে কোথায় রেখেছেন বলুন। কিন্তু মিস্টার, আপনি এখন লাশটি নিয়ে তেমন কিছুই করতে পারবেন না, কিন্তু আমার কাছে থাকলে আমি আপনাদেরকে খুনিকে ধরতে সাহায্য করতে পারি। তার কোনো প্রয়োজন নেই। ওকে, অ্যাজ ইউর উইশ। চলুন আমার সাথে। মেয়েটি সম্রাটকে নিয়ে একটা রুমে গেল। এখানে কোথায়? এটা তো বেডরুম মনে হচ্ছে। বলতে বলতে মেয়েটি হাতে একটা বাটন টাইপ রিমোট ছিল। সেটা চাপ দিলেই এক পাশে দেওয়ালের কিছুটা শব্দ হয়ে সেটা পাশে সরে যায় এবং একটা দরজার মতো জায়গা হয়ে যায়। আসুন আমার সাথে। আসলে আমি পড়াশোনার পাশাপাশি নিজে নিজে প্র্যাকটিসের জন্য একটা হার্ড ল্যাব তৈরি করেছি, কারণ এখানে প্র্যাকটিক্যালের জন্য আমাকে সরকার অনুমোদন তো দিবে না, বরং জানতে পারলে কেস হবে, সেজন্যই আর কি। ও চলুন। সেখানে যেয়ে কয়েকটা সিঁড়ি দেখতে পায়, যেটা নিচের দিকে। সেদিকে কয়েকটা সিঁড়ি পার করতে আরেকটা দেওয়াল, যেটা খুলতে দৃশ্যমান হয় ল্যাব। সম্রাট আর মেয়েটি সেখানে যায়। বেশ বড়সড় একটা জায়গা নিয়ে ল্যাবটি তৈরি। চারপাশে সব কাছে জিনিসপত্র, তাতে ভিন্ন টিকালের জিনিসপত্র। ল্যাবটির শেষ সীমানা পর্যন্ত দৃশ্যমান সবকিছু কাছের হওয়া। এই জন্য বাণীর লাশটি সম্রাটের নজরে আসতে দেরি হয়নি। কাছের দ্বারা চারপাশ ঘেরা। ভিতরে কাছের একটা উঁচু বেড়ে বাণীর লাশটা লম্বা করে শুয়ে রাখা, গলা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা, মাথাতে কিছু লাগানো। পাশে বড় একটা স্ক্রিনে ব্রেনের কিছু পিকচার দৃশ্যমান হয়েছে। যন্ত্রপাতি তার কাজ করে চলেছে। সম্রাট সব কিছু না বুঝলেও এটা বুঝতে বাণীর উপর এখন এক্সপেরিমেন্ট চলছে কিছুর, তাই রেগে ওঠে। এই মেয়ে, তোমার কাছে রাখতে দিয়েছে মানে এটা নয়। ওর সাথে তোমার এসব ফাউল কাজকাম করতে অনুমতি দিয়েছে। কি করছো ওর সাথে? কি এগুলা? রিল্যাক্স, আসলে তেমন কিছুই নয়। মনে মনে মেয়েটা। আর মাত্র 30 সেকেন্ড হলেই হয়, কোনোভাবে ম্যানেজ করতে হবে। লাস্টটি যাতে দীর্ঘদিন ভালো থাকে সেই ব্যবস্থা করছিলাম, কিছু মেডিসিন প্রয়োগ করছিলাম, আর কিছুই নয়। ওপাশে ও তো একটা লাশ দেখা যাচ্ছে মনে হচ্ছে, সাদা চাদরে ঢেকে রেখেছো। ওর নিচে কি মানুষই? ওটা কার লাশ? তুমি এখানে প্র্যাকটিক্যাল করতে যে মানুষ মেরে তাদের সাথে কিছু করছো না তো? না না, তেমন কিছু নয়। আসলে কার্তিকের মতো আমার আরেকটা ফ্রেন্ড আছে, সেও তার বোন মারা যাওয়ায় আমার কাছে কয়েকদিন সংরক্ষণের জন্য দিয়েছে। ওটারই কাজ চলছে, 3 দিন আগের ওটা। আমি বাণীকে নিয়ে যাব, এসব করার কোনো মানেই হয় না। আমি ওকে নিয়ে দাফন করব। আমার বাণীকে আর কষ্ট পেতে দিব না। এখানে রেখে এসব সরিয়ে দাও। ডান।
বলে কাঁচ দিয়ে ঘেরা একটা পাশে এসে লোকে নিজের ফিঙ্গার দিতেই দরজা খুলে যায়। মেয়েটা বাণীর শরীরের থেকে সবকিছু সরিয়ে দেয়। তুমি এখানে আসতে পারো, তবে তোমার কাছে ফোন ও রাখা চলবে না, মানে পাসওয়ার্ড ব্যবহার করা কিছুই থাকবে না। সম্রাট বাণীকে রাখা কাছের ঘরটাকে প্রবেশ করতেই ঘরটার ভিতরে লাল আলো ছড়িয়ে পড়ে অল্প সাউন্ডের অ্যালার্ম বেজে ওঠে। এ কি, তোমার কাছে কোনো চিপ আছে? মানে? মানে আমার সাইরেন্স বাজে তখন যখন আমার এই রুমটাতে আমার ব্যতীত অন্য কোনো পাসওয়ার্ড ব্যবহৃত কোনো কিছু থাকে তখন। না, আমার কাছে তো তেমন কিছুই নেই। ফোনটা তো ওই যে ওখানে রাখলাম হাত থেকে। তোমার কথায় পাসওয়ার্ড ব্যবহার করার মতো তো কিছুই নেই। না, আছে অবশ্য। তুমি দ্রুত এইটার থেকে বাইরে যাও, না হলে 7 মিনিটের ভেতরে থাকলে নিজে থেকে বিষ স্প্রে হবে, তুমি সহ আমিও মারা যাব। আর দ্রুত কাছের ঘরটা থেকে বেরোয় আর সাথে সাথে রুমটা লাল আলো বন্ধ করে নেয়। নিজের থেকে শব্দটা বন্ধ হয়ে যায়। মেয়েটা বাণীকে রুমটার থেকে বের করে নিয়ে আসে। তোমার ল্যাবের ওই ঘরটাতে কি এমন আছে? আর আমার জানা মতে আমার কাছে কোনো পাসওয়ার্ড ব্যবহৃত কিছুই নেই। তাহলে দেখো, তুমি হয়তো মিথ্যা বলছো, অথবা তোমার কাছে আছে তুমি জানো না, কারণ আমার মিউজ কখনো মিথ্যা বলে না। ওটা আমার তৈরি একটা ইলেকট্রিক্যাল যন্ত্র বলতে পারো। আসলে মিউজকে কমান্ড দেওয়া, ওর ভিতরে কোনো দ্বিতীয় পাসওয়ার্ড কিছু পেলে ও নিজে থেকে সাইলেন্সার বাজায়। 7 মিনিটের মাথায় এটা প্রাণঘাতী বিষ গ্যাসের রুমটাতে স্প্রে হয়, দরজার বন্ধ হয়ে যায়, ফলে ওর ভিতরে যে প্রবেশ করবে সে মারা যাবে। হোয়াট? কিন্তু আমার ওসবে ইন্টারেস্ট নাই। বাট আমার শরীরে এমন কিছু আছে, সেটাও আমার জানা নাই। ওয়েট, আমি স্ক্যান করে বলছি। তুমি ভেতরে এসো না। তুমি যখনই একবার আমার এই রুমটাতে প্রবেশ করেছো, মিস মাউস তোমাকে স্ক্যান করে নিয়েছে। আমি চেক করে বলছি কোথায় সমস্যা। গত 7 বছরের পরিশ্রমের পর আমার মিস মাউসকে একেবারে প্রস্তুত করতে পেরেছি, তবে এখনও এটার আপডেট করা বাকি। নিজের কাজের জন্য আমি এখন সবার সামনে ওকে প্রেস করতে পারছি না। সম্রাট দেখে মেয়েটা বাণীকে রাখা বেডের মাথার কাছে যায়। অদ্ভুত দেখতে যন্ত্রটা পাশে স্থির করা, তবে তাকে চালানো বা ফলাফল দেখার জন্য হলো পাশে রাখা স্ক্রিন। মেয়েটা স্ক্রিনের এক পাশে টাচ করতে কিবোর্ড ভেসে ওঠে, তারপর কি চাপে ফাইল বেরিয়ে আসে। এক পাশে আগে যে মস্তিষ্ক সিনালি ঘুরছিল সেটা পাশে চলে যায়। স্ক্রিনের অর্ধেকটা সম্রাটের ছবি ভেসে ওঠে, তার উপর কিছু রশ্মির কিছু সময় ঘুরপাক খেয়ে একটা গোল মার্ক করা চিহ্ন বুকের মাঝে বারবার স্থায়ী হয়। তোমার বুকের ভিতর চিপ আছে। পাগল নাকি? বুকের ভিতর চিপ থাকতে যাবে কেন? ওয়েট, আমি দেখছি। বলে মেয়েটা আবারও কিবোর্ডটায় কি সব প্রেস করার মতো করে জায়গাটা স্ক্রিনে বড় হয়ে যায়। একের পর এক পর্দার মতো আসছে। ফার্স্টের ওপরে জ্যাকেট, তারপর শার্ট, তারপর গেঞ্জি সরে একটা গোল ডিজাইনের লকেটের মার্কা করা চিহ্নটি স্থির হয়। মেয়েটি বেরিয়ে আসে। তোমার গলায় একটা গোল লকেট আছে, আর ওটার ভিতরে একটা চিপ আছে। ওটার পাসওয়ার্ড দেওয়া আছে, তাও হাই সিকিউরিটি। সবাই অবাক হয়। হ্যাঁ, তার গলায় এটা লকেট আছে, তার মানে আছে স্কুল থেকে যখনই বেরোয় ওর বাবা গাড়িতে বসে নিজের গলার চেনটা খুলে লকেট সহ সম্রাটের গলাতে দেয়, তারপর বলে এটা কখনো না খুলতে, খুব তাড়াতাড়ি এটার প্রয়োজন পড়তে পারে। লকেটটিতে তার জীবনের সবচেয়ে বড় কাজটি জড়িত। বেশ, তার কিছুদিন পর অমন অ্যাক্সিডেন্ট হয় তার পরিবারের সাথে। সে থেকে লকেটটি আর কখনো নিজে থেকে আলাদা করিনি। কি বলছো? এটার ভেতরে চিপ? হ্যাঁ, এটার ভিতরেই চিপ আছে। আমি শিওর আমার মিস মাউজ কখনো ভুল স্ক্যান করে না। ও কালার পর্যন্ত বলে দিতে পারে। সম্রাট হাতে দ্রুত চেনটা খুলে লকেটটি হাতে নেয়। কিন্তু এটা দেখে মনে হচ্ছে না এটা খোলা যায়।
গেলেও তার লক থাকতো। কোথায় দেখো তো। মেয়েটা লকেটটি নিয়ে অন্য পাশে যায়, একটা লম্বা ব্লেডের সাহায্যে খুলে চেষ্টা করে, তবে খুলতে পারে না। আই থিঙ্ক এটা আবার লক করে আনা হয়েছে, যাতে করে না ভেঙে ভিতরে কিছু আছে কিনা বোঝা যাবে না। না, কোনো প্রয়োজন নেই ভাঙার। এটা আমার বাবার শেষ স্মৃতি। আমি এটাকে নষ্ট করতে চাই না। সম্রাট, বোঝার চেষ্টা করো। হতেও পারে উনি এটা তোমার জন্য রেখেছেন, যাতে করে তুমি একসময় চিপটা পাও। আমি জানি না, তবে আমার তো এমনটাই মনে হচ্ছে। যেটাই হোক, এটা আমি নষ্ট করতে পারবো না। এসবে আমার কোনো ইন্টারেস্ট নাই। আমি বাণীকে নিয়ে চলে যাব। বলে চেনটা নিয়ে আবার পরে নেয়। বাণীকে কোলে তুলে নিয়ে বেরিয়ে আসে, গাড়িতে রেখে ড্রাইভ করতে শুরু করে। বিধ্বস্ত মন নিয়ে বাড়ি ফিরে সম্রাট দেখে তার বাবা শুয়ে আছে, চোখের কোণ বেয়ে পানি পড়ছে। সম্রাট যে ফ্লোরে বসে ওর বাবার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। জান, আশরাফ খান ছেলেকে দেখে উঠে বসে, কাঁদতে কাঁদতে বলে, বাবাই, ওইটা আমাদের মৌ ছিল। তোর বাণী আমাদের মৌ ছিল। কি বলছো জান? মৌ মানে? হ্যাঁ বাবাই, আমি প্রথমে জানতাম না, কিন্তু ওখানে আমি মায়ের লাশ দেখে ভেঙে পড়ি। ওটা মায়ের পরিবার ছিল। আমি ভয় পেয়ে যাই। পরে জ্ঞান ফিরে আমি সোনালির কাছে আগে যাই। ওকে সবটা বলে জানতে চাইলে ও বলে যে ওরা গত রাতেই জেনেছিল বনি সেই মৌ। বাবাই, আমরা এত সাবধানতার পরও আমি আমার মামুনিকে সেভ করতে পারিনি ওদের হাত থেকে রক্ষা করতে। ওরা আমার মামুনিকে আমার থেকে দূর করেছে বাবাই। সম্রাট দাফন শেষে বাসায় আসে। সম্রাট এটা শুনে আরো ভেঙে পড়ে। সোনালীকেও তাদের কাছে এনে রাখে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। সোনালীও নিজেকে সামলে নেয়। তার মা বাবা খবর পেয়ে আসেনি, তবে সোনালীকে নিয়ে যেতে চেয়েছে। সম্রাটও বাধা দেয়নি, নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসছে তাদের কাছে। ওখানেই সোনালী বাকি পড়ালেখা কমপ্লিট করবে। এইদিকে পুলিশও কোনো প্রমাণ না পেয়ে কিছুদিনের কেসটা ক্লোজ করে দেয়। সবাইকে দাফন করা হয় একসাথে ওদের গ্রামের বাড়িতেই। আশরাফ খান এখানে থাকলে সম্রাট নিজেকে কষ্ট দিচ্ছে, বাণীর স্মৃতি মনে করে কষ্ট পাচ্ছে, জন্যই বাংলাদেশ ছেড়ে সবার যাওয়ার সিদ্ধান্ত নেয়। অবশেষে সেটাই হয়, ওরা কানাডার সেটেলড হয়। আর সম্রাট ওখানে যাওয়ার পর নিজের কাজে আরো বেশি করে ডুবে পড়ে। তার আর চিরশত্রু আরিশকে খুঁজে বেড়ায়, তবে এতদিনও সে ব্যর্থ। তার অন্য সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবারগুলো বেড়ে যায়। আজকে আরও কঠিন এবং ভয়ঙ্কর একটা জায়গা করে নেয় সব অপরাধীদের মনে। আর সোনালীর মা বাবাও এ দেশের সব মিলিয়ে সোনালীর সাথে নিয়মিত কন্ট্যাক্ট করতে থাকে। সব কিছুর পর সোনালীর সেই ভয়টা এবং ছেলে মানুষগুলো কোথায় গায়েব হয়ে যায়। এইভাবেই 7টা বছর কেটে যায়। তারপর প্রথম পর্ব থেকে বর্ণনা 6ষ্ঠ পর্ব পর্যন্ত। বর্তমানে সম্রাটের কাঁধে কারো স্পর্শ পেয়ে অতীতের ঘটনাগুলো স্মৃতি থেকে বাস্তবে ফিরে সম্রাট। বাবাই, তখন থেকে তোমাকে ডাকছি, তুমি কি ভাবছো? শুনছো না যে? তোমাকে তখন থেকে ল্যান্ডলাইনে ফোন করে চাচ্ছে। আমি সার্ভেন্টকে পাঠালাম তোমাকে ডাকতে, তুমি নাকি উত্তর করনি, তাই আমাকেই আসতে হলো। ও সরি জান, আমি কথা বলে নিচ্ছি, তুমি যাও। আশরাফ খান সম্রাটের চোখে আসা পানিটা মুছে দিলেন। যে দিনগুলো কেটে গেছে সেগুলোকে আর মনে করে কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না বাবাই। সামনে তোমার এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলোতে নজর দাও। আমারও বয়স হয়েছে, বিজনেসটা থেকে আমাকে ছুটি নিতে হবে, সব তোমাকে বুঝে নিতে হবে। সো পুরনো কথাগুলো ভেবে নিজেকে আর শাস্তি দিও না। সম্রাট নীরবে শুনল কথাগুলো। আশরাফ খান সম্রাটের রূপ ত্যাগ করলেন। সম্রাট বেড টেবিলের উপরে রাখা ল্যান্ডলাইনটা রিসিভ করে কানে লাগালেন। স্যার অনেক সময় থেকে আপনার ফোনে ফোন দিচ্ছি, বারবার বন্ধ বলছে, তাই ল্যান্ড ফোনে ট্রাই করছিলাম। কিন্তু আপনি কোথায় ছিলেন? ওহ কার্তিক, বলো কি বলবে? আসলে বাবরের পার্টি থেকে ওদেরকে তুলে আনা কমপ্লিট, এনে আপনার মহলে বেঁধে রাখা হয়েছে, সেই নিউজটা দিতে চাইছিলাম। ও গুড। আর শোনো, ওই যে নীলুফার কেসটা হ্যান্ডেল করছিলে না,
ওটার উপর কড়া নজর দাও। নীলুফা ম্যাডামের এখন কড়া সিকিউরিটির প্রয়োজন। যে কোনোভাবে ওনার কনফারেন্সটা হওয়া চাই মুখ্যমন্ত্রীর সাথে। জি স্যার, টেনশন করবে না, আমি নিজে বিষয়টা দেখতেছি। তবে উনি যে স্ট্রিক্ট, ওনার সাথে কথা বলে কাজ হয়নি। ওদেরকে এখন আপনার সন্দেহটা হয়তো ঠিক হতে চলেছে। হুম, বাকিটা দেখা হলে বলছি। এখন ফোন রাখো। পরের দিন। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? জি স্যার, টেনশন করবে না, আমি নিজে বিষয়টা দেখতেছি। তবে উনি যে স্ট্রিক্ট, ওনার সাথে কথা বলে কাজ হয়নি। ওদেরকে এখন আপনার সন্দেহটা হয়তো ঠিক হতে চলেছে। হুম, বাকিটা দেখা হলে বলছি। এখন ফোন রাখো। পরের দিন। এই কারা আপনারা? এখানে কি যান? এভাবে ঘরে ঢুকে সব ভাঙচুর করছেন কেন? হঠাৎ করে কলিং বেল বাজতেই নীলুফার দরজা খুলে দেয়। 10-12 জন গুন্ডা এসে কথা ছাড়ায় তাদের ঘরের সবকিছু ভাঙচুর করতে থাকে। তাদের উদ্দেশ্য করেই নীলুফা কথাগুলো বলে। এইদিকে বাণী ঘরের ভিতরে কানে হেডফোন লাগিয়ে ধুমছে, গান ছেড়ে নাচছে বিছানার উপর। সাত সকালে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে বেরিয়ে টাওয়াল পেঁচিয়ে নাচ শুরু করছে, যেটা তার ছোটবেলা থেকেই অভ্যাস। নিজের বাড়িতে যদিও বক্স ছেড়ে নাচে, তবে এখানে বোনের বাসা, অন্যদের ডিস্টার্বের কথা ভেবে হেডফোন লাগিয়েছে। তাই নিচের ভয়াবহত তার অজানা। প্লিজ থামুন, কিসব করছেন? কেন করছেন এমন? প্লিজ থামুন। কাঁদো কাঁদো হয়ে নীলুফা কথাগুলো বলছে, তবে লোকগুলো যেন হৃদয়হীন। ততক্ষণে বাইরে থেকে অনেক জোরে কিছুর আওয়াজ চাইল। নীলুফা দৌড়ে বেরোয়, দেখে তার সাধের গাড়িগুলো দাও দাও করে আগুন জ্বলছে। সেখানে কয়েকজন এই কাজগুলো করছে। নীলুফা বসে পড়ে সেখানেই। ঘরের ভিতরের লোকগুলো বেরিয়ে আসবে, সব মিলিয়ে 20-22 জন হবে। তাদের ভিতরে একজন নীলুফার দিকে এগিয়ে আসে। এই যে ম্যাডাম, আপনাকে আগে থেকে আমাদের স্যার সাবধান করেছে, কিন্তু আপনি তার কথা শোনেনই না। তবে যাই হোক, এসব স্যারের অর্ডার করেছি। এর পরের বার আপনার পরিবারের সবার অবস্থা এমন হবে। কুত্তা, তোর সাহস তো দেখছি খুব বেশি। আমার বোনকে হুমকি দিচ্ছিস? বাড়ি নিজের গান নাচ শেষ করে ড্রেস পরতে নেয়। হুট করে জোরে শব্দ হয়, দ্রুত চেঞ্জ করে বেরিয়ে আসে অবাক, কারণ ড্রয়িং রুমের প্রতিটা জিনিস ভাঙাচোরা। দুটো নিচে নেমে আসে। বাইরে বেরোতেই ছেলেটার কথা শুনে রেগে যায় আর ঠাস ঠাস করে বসিয়ে দেয় গালে। এই মেয়ে, তুই জানিস আমি কে? আমার গায়ে হাত তুলিস? হুঙ্কারের শব্দে ছেলেটা বলে ওঠে। কেন রে? তুই কোন মন্ত্রী মিনিস্টার শুনি? কোনো পাবলিক ফিগার যে তোকে আমায় চিনতে হবে? শোন, আমি তো আমার বসকেও 2 পয়নার মূল্যই দেই না। সেখানে তুই কি করে ভাবলি তোর আইডি কার্ড আমি চেক করতে যাব? তুই কে সেটা জানতে? আজব পাবলিক! এই, বেশি চালাকি করার চেষ্টা করিস না, ফল ভালো হবে না। তুই একটা মেয়ে, সেজন্য এখনো রেসপেক্ট দিয়ে গায়ে হাত তুলে নি। এই রানা কোনো মেয়ের গায়ে হাত তোলে না জন্য বেঁচে গেল। চুপ! তুই বাঁচানোর কে আমাকে? তোর সাথে আমি পরে মিটাচ্ছি, আগে ওদের সাথে হিসাবটা করতে দে। বলেই বানি ছেলেটাকে পাশ কাটিয়ে যেতে নেয়। নীলুফা হাত ধরে নেয়। বোন, তুই এসব জড়াস না, তুই ওদের যেতে দে, ঝামেলা করিস না। আপু, হাত ছাড়ো। পুচকি, এদের সম্পর্কে তুই কিছু জানিস না। শোন আমার কথাটা। আই সাইড লিভ মাই হ্যান্ড। তিনি এতদিনে ভালো করেই বাণীকে জেনেছেন। বাণীর রাগ উঠে গেছে। নিজের মন মতো না করে সান্ত্বনা হবে না, সেটা ভেবে ছেড়ে দেন হাতটা। বাণী এগিয়ে যায় লোকগুলোর কাছে। এই, তোদের ভেতর কে কে ঘরের সব নষ্ট করেছিস? কে কে বল? বাণীর কঠিন গলার স্বরে। প্রথমে ওরা ভয় না পেলেও বা হাত দিয়ে ঠেস করে একটা কান বরাবর চড় দিত। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। বাকিরা ভয় পেয়ে যায়। ঘরের ভিতরে ভাঙচুর করা লোকগুলো বলে, আমরা করছি। এইসব দেখে রান্নার রাগে ফুটছে। একটা পুচকি মেয়ে এসে কিনা তাদের ভয় দেখাচ্ছে। শুধুমাত্র মেয়েদের কিছু বলে না জন্য রাগ পড়ছে নিজের মনে। আর সব দেখছে কি হয়। গুড বয়, এবার যা ঘরে, যে যা যা নষ্ট করেছিস সব এক জায়গায় করবি এবং পরিষ্কার লিস্ট চাই।
কি কি নষ্ট করেছিস? লোকগুলো আরেকটু সাহস জুগিয়ে বলতে চাচ্ছিল, তবে রানা ইশারা করলো না, তাই তারা নিজেদের কাজে লাগে। আর তোরা গাড়ি চালিয়েছিস তাই না? বাকি লোকগুলো মাথা নাড়ি হ্যাঁ বলে। তোদের সাথে কি করি বলতো? একে তো অন্যের বাসায় বিনা দাওয়াতে এসেছিস, তারপর আবার এসব। না, তোদের দেখে মারার ইচ্ছে তো নেই। গার্ডেনে পানির পাইপ আছে, যা আগুন নেভা গাড়িগুলোর। লোকগুলো গেল। রানা চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। বাড়ির কাছে আসে। আর তুই কার কথায় এসব করেছিস, কেন করেছিস সেসব জানার আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। আমার সমস্যা হতো যতটা ক্ষতি করেছিস। একটা জিনিস কেনা থেকে শুরু করে সাজিয়ে পর্যন্ত দিয়ে যাবি, না হলে আমি বানি কি করতে পারি সেটা তোদের দেখিয়ে দিব। মাত্র 3 ঘন্টা সময় দিলাম। আপনি চলো, রুমে দুলাভাই উঠতে অনেক সময়, ততক্ষণে সব ঠিক হয়ে যাবে। আজ ছুটির দিন, নাক ডেকে ঘুমাবে তো 12টা পর্যন্ত। নীলুফা হেসে দেয়। চল। উঠে যেতে নেয়, আবার রান্নার দিকে ফিরে বলে, তোমার বসকে একটা ইনফরমেশন দিয়ে দিও। উনি যাই করুক না কেন, আমি ওনার সব মুখোশ টেনে খুলব, সব সামনে। $300 কোটি উধাও করা থেকে শুরু করে বিজনেস করা সাধারণ সৈনিকদের পোশাকেও 2 নম্বরই সব টেনে টেনে বের করব। আর এইসব থামাচাপা দিতে জনগণ প্রশাসনের চোখ ঘোরাতে যে নতুন অধ্যায় তিনি খুলেছেন বম ব্লাস্টের, সেসব সময় বেশি নয়, আর তো 2 দিন। রানা হতভম্ব। এইসব কি মহিলা? সব ধামাচাপা দিতে অপকর্ম করাচ্ছে আমাদের দিয়ে, কিন্তু স্যার তো এসব বলেনি। শুধু বলল ওনার নামে মিথ্যে এভিডেন্স জোগাড় করে তা সবার সামনে প্রেজেন্ট করতে। স্যারকে পদ থেকে হটানোর প্ল্যানের সাথে জড়িত এই সেক্রেটারি নীলুফা। রানা কয়েক মিনিট দাঁড়িয়ে ভাবলো। ততক্ষণে তার একটা ফোনও চলে এলো, বড় বসের নামে, যেটা হলো কার্তিক। হ্যাঁ বস, বলুন। তোমাকে একটা কাজ দেওয়ার ছিল রানা। জি বলুন। তোমাকে কিছু মেল পাঠাচ্ছি, দেখে নাও। ছবির মেয়েটার আশেপাশে কড়া নজর রাখবে। ওনাদের ওপর যে কোনো সময় হামলা হতে পারে, তোমাকে সেটা সামাল দিতে হবে। কেসটা অনেক ইম্পর্টেন্ট, পারলে তুমি 24 ঘন্টায় নজর দিবে। ওনার মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকটা হওয়া চাই যে কোনো মূল্যে। ওটা তোমার এরিয়া, তাই দায়িত্বটি তোমার। ইয়েস বস, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সামনে নিব। রানা ফোন কেটে দেয়। মেসেজ টুং টুং করে বেঁচে ওঠে। মেল চেক করে চোখ বড় বড় করে নেয়। ততক্ষণে হল্লগুলো চলে আসে। রানা সবাইকে বাণীর কথা অনুযায়ী কাজ করতে বলে দেয়, সাথে টাকাও দিয়ে দেয়। পুচকি, ওদের সাথে পাঙ্গা না নিলেই হতো, ওরা ভালো লোকজন নয়। বাহারি, আমি কোথায় পাঙ্গা নিলাম? ওরাই তো সেধে বাড়ি পর্যন্ত এসেছে। আজব কথাবার্তা। বলতে বলতে বাণী নিজের রুমে যায়, যেটাতে সে আসার পর থাকছে। এইদিকে আকরাম রেগে ফায়ার, কারণ রানার সাথে আসা একটা ছেলে তাকে ফোন করে এখানে সবটা জানিয়েছে। ওইদিকে গত রাতে পার্টি থেকে তার আজকে 4 জন লোককে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য সব মিলিয়ে সে রাগে বম হয়ে রয়েছে। এদিকে একদিন হয়ে গেল মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হবে, সব টেনশনে তাকে ঘিরে ধরেছে। আজকে মহলে সম্রাট প্রবেশ করতেই গার্ডগুলো তার পিছু পিছু আসতে থাকে। একটা রুমে 4 জনকে বন্দি রেখেছে, যাদের একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। খুব মারার কারণে রক্ত ঝরছে। সম্রাট বরাবরের মতো সামনে চেয়ার পেতে বসে লোকগুলো ভালো করে মাথাও তুলতে পারছে না। সামনে ক্যামেরার স্ট্যান্ড, কারণ লোকগুলোর থেকে কিছু সত্য বের করতে হলে এটাতে রিয়েক্ট হবে সেই প্রত্যাশায়। গত মাসে যে বম ব্লাস্ট হয়েছে, কত টাকার বিনিময়ে বম ব্লাস্টটা করিয়েছিস? কাকে দিয়ে করিয়েছিস? এর পিছনের কাহিনী কি বল? আমরা জানি না, এটা বিরোধী দলের চক্রান্ত। আমরা কিছু জানি না। আমাদের মন্ত্রী আরও এই কেসের তদন্তের জন্য নতুন অফিসার নিয়োগ দিয়েছে। মোস্ট সাকসেসফুল রুনিদ হাসানের হাতে কেসটা দিয়েছে। ওকে, এভাবে বলবি না, তাই না? ঠিক আছে, তোরা যেটা চাস। বলে সম্রাট হাত ইশারা করতে পাশে দাঁড়ানো কালো বডি ফিল্টার দেখতে একটা লোক এগিয়ে লোকটাকে ইচ্ছা মতো পেটাতে থাকে। হর্নেরা ভয়ে শুকনো ঠোক গিলছে। মার খাওয়া লোকটা চিৎকার করছে।
না, কিছু জানি না। আমাদের মেরে ফেললেও আমরা কিচ্ছু বলবো না। আফসোস, তোদের মতো সৎ লোকের ভালোবাসাটা যদি অমন লোকের উপর না হয়, দেশের জন্য হতো, তাহলে দেশ অনেক এগোতো। দিন দিন দুপুরে হাজার লোক এভাবে বম ব্লাস্টে মারা পড়তো না। ছেড়ে দে আমাদের, না হলে খুব পস্তাতে হবে। তোরা পুলিশের কর্মকর্তা, তাই না? তবে জেনে রাখ, আমাদের স্যারের সামনে এসব কিছুই নয়। খুব শীঘ্রই আমাদের এখানে থেকে নিয়ে যাবে। অ্যামেজিং, সত্যি ধারণা নেই। আমি কারোর ধারণা রাখি না, সবাই আমার সম্পর্কে ধারণা রাখতে ব্যস্ত। লোকগুলো এবার ভয় পায় নামটা শুনে। তারা বুঝে ফেলে তাদের মৃত্যু হয়তো কাল সংবাদপত্রের হেডলাইনে হবে বিস্তৃত লাশের সাথে। একজন বলে, না, আমাদের মারবেন না, আমরা সব বলবো। আমরা যা যা জানি সব বলবো। সম্রাট বাঁকা হাসে। পাশে থেকে আরেকজন বলে, কি বলিস? এত সহজে এদের সব বলে দিতে পারিস না। স্যার জানলে তোকে খুন করে ফেলবে। আর এখানে মুখ না খুললে উনিও আমাদের মেরে ফেলবে। লোকটা কাঁদতে কাঁদতে সব বলতে থাকে। আমরা জানি না এটা বিরোধী দলের চক্রান্ত, আমরা কিছু জানি না। আমাদের মন্ত্রী আকরাম স্যারের অতি কাছের হওয়ায় স্যার আমাদের উপর দায়িত্ব দেয় ভাড়া করার জন্য। আমরা শুধু স্যারের কথা ফলো করেছি। ওই দিন উদ্যানে 2টো বম ব্লাস্ট করার কথা ছিল, একটা কোনো কারণে ব্লাস্ট হয়নি, বাকি একটা হয়েছিল। আর সুপারি কিলারটাকে এই কাজ করার জন্য 50 লাখ টাকা দেয় স্যার। সুপারি কিলারটা পরে স্যারকে ব্ল্যাকমেল করে আরও 1 কোটি হাতিয়ে নেয়। কেসটা ধামাচাপা দিতেই স্যার সব পদক্ষেপ নিয়েছে। বেশ সামনে ইলেকশন, বিরোধী পার্টির কাজ বলে চালিয়ে সাধারণ মানুষের সিম্প্যাথি আদায় করে ভোটে জিততে চেয়েছেন, এটাই তার লক্ষ্য। বেশ তো, কিন্তু ডিফেন্স সেক্রেটারি নীলুফার পিছে কেন পড়েছ? নীলুফা এভিডেন্স কালেক্ট করেছে, সাথে স্যারের যে বিদেশি লোকের সাথে হাত মিলিয়ে মিলিটারির পোশাক তৈরির ডিলটা কনফার্ম করেছে, সেটা আসলে 2 নাম্বার। ওটা বুলেট প্রুফ নয়, সামান্য আঘাতের যুদ্ধ করা সৈনিকের মৃত্যু হতে পারে। কিন্তু স্যার যুদ্ধের সৈনিকদের যে পোশাক কনফার্ম করেছে, কম টাকার পোশাকের চেয়েও মান খারাপ, যেটা সেসব ভুয়া পেপার দিয়ে প্রুফ করে সরকারের অনুমতি চাইছে। এতে তার কোটি টাকার লাভ আছে এবং আমাদের দেশের সৈনিকের জীবন বিপদে। আর নীলুফা এটার সব এভিডেন্স কালেক্ট করেছে, সব মিথ্যার জাল ভাঙতে চাইছে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে। তার জন্য স্যার পাঠিয়ে নীলুফাকে ভয় দেখাচ্ছে। তিনি প্রথম টাকা অফার করছিল, না মানায় ভয় দেখাচ্ছে, তাতেও না মানলে মেরে ফেলবে। কিন্তু এখন নীলুফার মৃত্যু হইলে উপর মহল থেকে সরাসরি চাপটা স্যারের উপর আসবে, সেজন্য স্যার ওনাকে মারতে পারছে না। গুড বয়, নাইস জার্নি। বলে ঠাস ঠাস করে বুলেট ছেড়ে সম্রাট লোকটার চোখ বন্ধ করায়। সময় পায়নি, এমনই কয়েক মুহূর্তে প্রাণ হারায় সকলে। সম্রাট উঠে চলে যায়। অফিস থেকে বেরিয়ে সম্রাট গাড়ি নিয়ে মোড় ক্রস করে চোখ পড়ে তার সামনে, আর চিৎকার করে ওঠে। এমন কিছু ঘটে যাবে তার চোখের সামনে তার কল্পনা অতীত ছিল। অফিস থেকে বেরিয়ে সম্রাট গাড়ি নিয়ে মোড় ক্রস করেই চোখ পড়ে তার সামনে। বানি রোড ক্রস করতে যাচ্ছে, আর এক পাশ থেকে একটা গাড়ি সজোরে ধাক্কা মারে বানিকে। বানি ছিটকে পড়ে রোড সাইডে। আর সম্রাট চিৎকার করে ওঠে। বানি! এমন কিছু ঘটে যাবে তার চোখের সামনে তার কল্পনা অতীত ছিল। দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে যায়, হসপিটালে নিয়ে আসে বানিকে। সবাইকে ফোন করে জানায়। খবর পেতেই বানির বোন নীলুফা হসপিটালে পৌঁছায় ছড়ির ব্যাগে। এসে সম্রাটকে দেখেও না দেখার মতো করে রিসেপশনে জানতে চায়। সম্রাট এগিয়ে আসে, সাথে ম্যাম, আপনি উত্তেজিত হবেন না, ওকে অপারেশন থিয়েটারে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। সাথে নীলুফা রেগে কলা ধরে সম্রাটের। তোর জন্য এমন হয়েছে, নিশ্চয় তুই আমার বোনটাকে মারতে চেয়েছিস, তাই না? তোকে আমি পুলিশে দিব। সম্রাট শান্ত মেজাজে বলে, আপনার যা খুশি আপনি ভাবতে পারেন। একটা কথা শুনে রাখুন, বানি আমার ভালোবাসা ছিল, শত্রু নয়। সম্রাট নিজের কলারটা ছাড়িয়ে বেরিয়ে আসে হসপিটাল থেকে। নীলুফা ডুকরে কেঁদে ওঠে। রাতে সম্রাট বারে এসে একের পর এক ড্রিঙ্কস করে চলছে। বারবার ফোন আসছে দেখে রেগে ফোন ছুঁড়ে মারে। এতটা ড্রিঙ্কস করে যে আজকে ফুলি মাতাল হয়ে ঢলে পড়েছে। ফ্লোরের এক কোণে বসে রাগে নিজের চুল টেনে ডুকরে কেঁদে ওঠে। এখানে তার কান্না দেখলে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। যারাই আছে নিজেদের ফুর্তিতে মত্ত। হাই ভলিউম মিউজিক বাজছে। সকালে
সম্রাট ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ায়। একটা টাওয়ালে পরা চুল ঠিক করতে করতে নজর যায় গলাতে। নড়ে চড়ে ওঠে, কারণ তার গলাতে তার প্রিয় চেনটা নাই। দ্রুত চুলের ব্রাশ ফেলে বিছনায় খুঁজতে থাকে। না, বিছানায় নাই, ওয়াশরুমে। ভেবে দৌড়ে যায়, সেখানেও নেই। খুঁজতে খুঁজতে পুরো রুমটা ওলট পালট করে ফেলে সম্রাট, কিন্তু চেনটা কোথাও নেই। মাথায় হাত দিয়ে বসে পড়ে, চোখ বন্ধ করে মনে করতে থাকে লাস্ট কখন চেনটা সে অনুভব করেছিল। মনে করতে করতে চোখের সামনে ফ্ল্যাট হয়। যখনই বাণী রোড সাইডে পড়ে সম্রাট দৌড়ে যায়। বাণীর হুঁশ তখনও ছিল। সম্রাটকে আসতে দেখে হাত উঁচু করে। সম্রাট দ্রুত বসে বাণীর মাথাটা নিচের কোলের উপর রাখে। বাণীর মুখে হালকা চাপড় মেরে ডাকতে থাকে। বাণীর উঁচু করা হাতটা সম্রাটের গলার কাছ থেকে নিচে পড়তে পড়তে বাণীর চোখ বন্ধ করে নেয়। সে বাণীর টেনশনে তখন বিষয়টা অনুভব না করলেও এখন করতে পেরে হুট করে চোখ খোলে। বানি, হ্যাঁ হ্যাঁ বানি, লকেটটা ধরেছিল। ও কি ইচ্ছে করে নিয়েছে নাকি হুঁশে ছিল না? ব্যথায় যা হাতের কাছে পেয়েছে সেটা ধরতে চেয়েছে। সম্রাট ৭-৫ না ভাবে দ্রুত চেঞ্জ করে বেরিয়ে পড়ে। পেছন থেকে আশরাফ ডেকে ওঠে। বাবাই, বাবাই, নাস্তা তো করে যাও, কোথায় যাচ্ছ? জান, এসে কথা বলছি, বাই। সম্রাট বেরিয়ে সোজা হসপিটালে পৌঁছায়। সেখানে জানতে পারে বাণীকে কালে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। এটা শুনে সম্রাটের মাথায় বাজ পড়ে। কালি ডিসচার্জ? কিভাবে? ওর তো অ্যাক্সিডেন্ট হয়ে গুরুতর আহত হয়েছিল। তাহলে আমি নিজে দেখেছি ওর অসুস্থতা। তাহলে হসপিটাল থেকে বেরিয়ে দ্রুত ড্রাইভ করে নীলুফার বাসায় হাজির। কলিং বেল একের পর এক চেপে যাচ্ছে, ডোর কেউ খুলছে না। দেখে হাত দিয়ে ভাঙার জন্য আঘাত করতে যাবে, কার্তিক এসে হাত ধরে নেয়। স্যার কি করছেন কি? দেখছেন তো তালা ঝুলছে, আপনি একের পর এক কলিং বেল চাপছেন যে। সম্রাটের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে কার্তিক নীলুফার উপর নজর রাখছে। এদের তালা ঝুলছে কেন বাসায়? কোথায় গেছে ওরা? তুই এখানে কি করছিস? তোকে না বলছি ওদের উপর নজর রাখতে? স্যার নজরই রাখছে। আসলে গতদিন নীলুফা ম্যাম ওনার বোন আসছিল, তাকে ড্রপ করতে এয়ারপোর্টে গেছিল। তারপর সোজা কোন ফ্রেন্ডের বাসায়, এখন সেখানেই আছে। আমি নজর রাখছি। আমাকে একজন গার্ড ফোন করে জানালো নীলুফা ম্যাম ওনার ফ্রেন্ডের বাসা থেকে বেরিয়েছে। তাই আমি সোজা এখানে এলাম। নিশ্চয়ই উনি এখন বাসায় আসবেন। আজ বিকালে যেহেতু মিটিংটা, সেজন্য হামলা হওয়ার শতভাগ সম্ভাবনা আছে। সেজন্য এখানে সব দেখাশোনা আর ক্লিয়ার প্ল্যান করছিলাম, কিন্তু আপনাকে দেখে এগিয়ে এলাম। সমস্যা কোনো? না, কিছু না। বোনকে ড্রপ করতে গেছে বললি না? কোথায় পাঠিয়েছে জানিস? হ্যাঁ, বাংলাদেশে গেছে। বেড়াতে আসছিল বোনের কাছে, তাই আবার ফিরে গেছে। ও আচ্ছা, তুই এখানেই কাজ কর। যে কোনো অবস্থাতেই মিটিং হওয়া চাই। জি স্যার, মনে আছে। আপনাকে চিন্তিত দেখাচ্ছে যে। কিছু না, খেয়াল রাখিস। আমি একটা মিটিংয়ের জন্য বাংলাদেশে যাচ্ছি, খুব দ্রুত ফিরে আসব। জানতে চাইলে বলবি আমি কাজে বিজি আছি, ফ্রি হয়ে কন্ট্যাক্ট করব। ওকে স্যার। সম্রাট এখান থেকে বেরিয়ে আসতে আসতে ফোনে টিকিট কনফার্ম করে। সম্রাটের বুঝতে বাকি নেই বাণী ইচ্ছে করে এমন নাটক করেছে। অ্যাক্সিডেন্ট, তারপর তার সাথে দেখা করার সব কিছুই শুধুমাত্র চেনটার জন্য। কিন্তু এটা কিছুতেই মাথায় আসছে না, সামান্য একটা চেনের জন্য এত নাটক কেন? কয়েক ঘন্টা পেরোতেই সম্রাট পৌঁছে যায় গন্তব্য, মানে বাংলাদেশ। অনেকটা সময় অতিক্রম করার পর সম্রাট দেশে আবার পা রেখেছে। তার চোখের সামনে পুরনো স্মৃতিগুলো ঝাপসা হচ্ছে। সেই দরুনের চোখের কোণে জমে যায় কয়েক বিন্দু অশ্রুজল। সম্রাটকে রিসিভ করার জন্য লোক এসে হাজির। গাড়িতে উঠে বসে, ফোনে কাদের সাথে কথা বলে যেন নেয়। বাণী এয়ারপোর্ট থেকে বেরিয়ে কোথায় গেছে। সময় সোজা বাণীর বাড়ির ঠিকানায় পৌঁছায়। একজন ঝাড়মের এসে দরজা খুলে দেয়। একজন বয়স্ক লোক সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সম্রাটকে দেখে মুখে মুচকি হাসি নিয়ে বলে, বিশিষ্ট শিল্পপতি আরব খানের ছেলে সম্রাট খান হঠাৎ আমার বাসায়? আঙ্কেল, আমি বানির ফ্রেন্ড। বানি কোথায়? বনি? বনি কে? এই নামের তো কেউ বাসায় থাকে না। প্লিজ বসো তুমি। বানি নামের কেউ থাকে না আঙ্কেল, আপনার মেয়ের কথা বলছি আমি। আপনার মেয়ে বানি, নীলুফা ম্যাডামের বোন। ও, তুমি নিশ্চয়ই মিতার কথা বলছো। আরে ওর নাম বানি কেন বলছো? আমার ছোট মেয়ে মিতা। কিন্তু আঙ্কেল, ও যে বলল বানি। আমাদের দেখা হয়েছিল 2 দিন আগে। ও অসুস্থ, সেজন্য দেখা করতে এলাম। না জানিয়ে এই দেশে চলে আসছে যে।
বাবা তোমাকেও বোকা বানিয়েছে? আসলে মেয়েটা আমার খুব দুষ্টু, ও হয়তো মজা করে অমর নাম দিয়েছে, পরিচিত হয়েছে তোমার সাথে। ওর নাম বানি নয়, মিতা। বলে লোকটা মুখ ঘুরিয়ে নেয়, মন খারাপের ছাপ স্পষ্ট। আঙ্কেল, যদি কিছু মনে না করেন, কিছু কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই, তা আগে কফি নাও। ততক্ষণে সার্ভেন্ট কফি নিয়ে আসায় লোকটা কফি অফার করে সম্রাটকে। সম্রাট কফিটি হাতে নেয়। থ্যাঙ্কস। ও, তো কি বলবা বলেছিলে তুমি? সম্রাট হাতে কফি চুমুক দিয়ে লোকটা সম্রাটের দিকে প্রশ্ন ছড়ে। হ্যাঁ, আসলে তেমন কিছু নয়। আমি মিতার ছোটবেলার কিছু ছবি দেখতে চাই। সম্রাট মনে মনে বলে, আমার সন্দেহ ঠিক হলে আমি তোমাকে হাড়ে হাড়ে বোঝাবো এই সম্রাট কি, আমার সাথে ডাবল গেম খেলার শাস্তি কতটা খারাপ হতে পারে। লোকটা মুখ বাংলার পাশের মতো করে নেয়, আবার নিজেকে সামনে নিয়ে বলে, হ্যাঁ নিশ্চয়ই, তোমার বাবাকে আমি চিনি। এখন তো দেশেই আসেন না, তবে আমাদের দেশের কোম্পানির প্রজেক্ট আমি কাজ করেছি। উনি খুব ভালো এবং সৎ মানুষ। জি আঙ্কেল, শুক্রিয়া। লোকটা একটা অ্যালবাম নিয়ে আসে যেখানে মিতা নামের মেয়েটার ছবি, কিন্তু বেশ বড় হওয়ার পর, প্রায় 8 বা 10 বছর বয়সে। আঙ্কেল, মিতার ছোটবেলার ছবির কথা বলেছি, লাইক 2 বছর বা 3 বছর। লোকটার মুখ গম্ভীর হয়ে যায়। ওসব দেখে কি করবে বাবা? ওগুলা সাইট হাউসের রাখা সব, ওদের দু বোনের। আমি সেখান থেকেই দেখতে চাই। সম্রাটের কথায় লোকটা এবার মেজাজ কড়া করে বলে, তুমি কেন এসব দেখতে চাচ্ছ? এসব দেখে কি করবে? বললাম তো ওগুলো নেই এখানে। আঙ্কেল, আপনি অযথায় রাগ করছেন। আমি তো জাস্ট আপনার মেয়ের ছোটবেলার ছবি দেখতে চাইছি, আর আপনি রেগে যাচ্ছেন। ছোটবেলার ছবি তো বাধাই করে সামনে রাখার কথা। তো হোয়াইট হাউসে কেন ফেলে রেখেছেন? নাকি পিছনে অন্য কোনো কারণ? বরং এটা নয় তো যে ওর ছোটবেলাটা আপনাদের সাথেই কাটেনি। হোয়াট? কি বলতে চাইছো তুমি? আজগুবি কথা কেন বলছো? আঙ্কেল, আপনি এসির ভিতরে বসেও এত ঘামছেন কেন? নাকি অনেকদিন পর সত্য উন্মোচনে ভয় পাচ্ছেন? তো তো তুমি কী সব বলছো? এসব কোন সত্য? আর কিসের ভয়? আর আমি কেসে ভয় পাবো? আপনি যে ভয় পাচ্ছেন সেটা আপনার কপাল বেয়ে পড়া ঘাম আর এই থুতলে যাওয়া কথা প্রমাণ করে দিচ্ছে। এবার সত্যটা বলবেন নাকি আমি সব বলবো? কজ আমি সবটা জানি আর জেনেই এসেছি। লোকটি এবার সম্রাটের দিকে তাকিয়ে লম্বা শ্বাস ছেড়ে, যেটা প্রমাণ করে তার সত্যি বলা ছাড়া আর কোনো পথেই সম্রাট রাখেনি। তাই কফির মগটা একটু শব্দ করে রেখেই বলে, সেদিন বিকেলে আমি অফিসের কাজে বেরিয়েছিলাম। ফিরতে রাত হয়ে গিয়েছিল, সেজন্য শর্টকাটে আসতে হয়। অনেকটা আসার পর হঠাৎ অন্ধকারে একটা 4-4.5 বছরের মেয়ে দৌড়ে দৌড়ে এসে মেন রোডে ওঠে। ভাগ্য আমার ভালো ছিল নাকি মেয়েটার জানি না, আমার গাড়ির সামনে পড়ে। আমি ব্রেক কন্ট্রোল করতে বেশি দেরি করিনি, তবে হালকা ধাক্কা খেয়ে মেয়েটা বেহুশ হয়ে পড়ে। আমি দ্রুত কাছে যাই। ফুটফুটে একটা মেয়েকে দেখে মায়া হয়, সাথে কষ্ট পাই। আমার জন্য ওর ক্ষতি না হয়। দ্রুত ডক্টরের কাছে নিয়ে যাই। মাথায় পট্টি দিয়ে বলে মেয়েটা সুস্থ আছে, কোনো সমস্যা নেই। পুলিশ কেসের ভয়ে আমার রেপুটেশন যাওয়ার ভয়ে ডক্টর ওখানে আমার মেয়ে বলে পরিচয় দেই। মেয়েটাকে হসপিটাল থেকে নিয়ে কোথায় যাব বুঝতে পারছিলাম না, আর ওর জ্ঞান ছিল না যে ওর বাবার মায়ের পরিচয় জানবো। 7-5 না ভেবে বাড়ি নিয়ে আসি। আমার ওয়াইফ অনেক খুশি হয় সবটা জেনে। সকালে মেয়ের জ্ঞান ফেরে। আমার ওয়াইফ সব ওর থেকে জানতে চাইলে মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, অনেকগুলা পচা আঙ্কেল এসে ওর মাকে মারছিল। ওর মা ওদের নাকি লোকগুলো আসতে দেখে পালিয়ে যে ওদের বাবাকে ডেকে নিয়ে আসতে। ওরা 2 বোন পালিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। দুজনে দৌড়াচ্ছিল, তখন ওর বোন পড়ে যায়। ওর বোনকে তুলতে গেলে ওর বোন নাকি ওকে বলে যে বাবাকে তুই খুঁজে নিয়ে আয়। বলতে বলতে ওর বোন ওখানে ঘুমিয়ে যায়। ও পালিয়ে পিসের গেট দিয়ে বেরিয়ে আসে বাবাকে খুঁজতে। বাচ্চা মেয়ে কাঁদতে কাঁদতে এসব বলেছিল। আমাকে বলে, আঙ্কেল বাবাকে খুঁজে দিন, আম্মুকে পচা আঙ্কেল মারছে। আমি ওর বাবার নাম জানতে চাইলে জানাই। ততক্ষণে আমি বেশ ভেঙে পড়ি, কারণ নিউজে দেখি তোমাদের 3 পরিবারের একসাথে মারা গেছে ব্লাস্টে।
বুঝতে পেরেছিলাম এসব সাজানো নাটক। তোমার বাবা আশরাফ খান, তোমার আঙ্কেল শুভ্র খান, মিতার বাবা, ওদের খুন করা হয়েছে। মিতার ওপর হামলা হতে পারে, সেজন্য আমি মিতাকে নিয়ে কয়েক বছর বাইরে কাটাই ফ্যামিলি নিয়ে। ছোট বাচ্চা ভুলে গেছে সময়ের সাথে সাথে। আমাদের বাবা মা জানে আমরা ফ্যামিলি সহ কয়েক বছরে চলে আসলেও আমার নিজের মেয়ে ততদিনে ওখানে একটা ছেলের সাথে ওর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তখন এইচএসসি দেয়, আমরা মেনে নিইনি। বড় মেয়ে বিয়ে করে সেখানে সেটেলড হয়ে যায়, পরে পড়াশোনা করে চাকরি করে শুনেছি। বড় মেয়ে বিয়ে করে সেখানে সেটেলড হয়ে যায়, পরে পড়াশোনা শেষ করে চাকরি করে শুনছি। খোঁজ নেইনি, আমরা আর দেখা করিনি। আমার এখন একমাত্র মেয়ে মিতা। আমি আর ওর মা এই মিথ্যাটাকে সত্য মেনে বেঁচে আছি। পরে যখন শুনেছি মিতার মামা মানে তোমার বাবা বেঁচে আছে, আমি এই ভয়ে বলিনি যদি মিতাকে নিয়ে যাও, কারণ ততদিনে ও আমাদের বাবা মা হিসেবে জেনে গেছিল। ওর বয়সের সাথে সময়ের সাথে সবটা ভুলে গেছিল। সম্রাট সব শুনে মলিন হাসে। মৌকে তো সে কাছে পেয়েও বাঁচাতে পারেনি, মিতাকে আজ পেয়েছে, কিন্তু তার বড় শত্রুর লিস্টে আছে। সম্রাট মিতাকে যখন প্রথম দেখেছিল ও বাণী মনে করেনি, মিতাই মনে করেছিল, কারণ মৌ মিতা দুজনে জমজ ছিল। মৌকে তো নিজের হাতে মাটি দিয়েছে, এই জন্য ভেবে নিয়েছিল এটা মিতা হবে, কারণ মৌকে তারা পেলেও মিতাকে পাইছিল না। ভেবেছিল মিতাকে ওই ডোনের লোক মেরে ফেলেছে ওর মায়ের সাথে, কিন্তু সেদিন দেখে সে ভাবছে যে মিথা ও মৌয়ের মতো বেঁচে আছে। সেই জন্য বাণী নামক মেয়েটাকে নিজের বাসায় আটকে রেখেছিল তার সম্পর্কে সব জানার জন্য। সম্রাট গত কয়েকদিন বাণীর অ্যাড্রেসে জানে এবং সব ইনফরমেশন নেয়। তখনই ওনার বাসায় প্রথম ড্রাইভার থেকে সব সত্য জানতে পারে। তবে চুপ ছিল, মৌকে হারানোর মতো মিতাকে হারাতে চায়নি সেই জন্য। কিন্তু মিতার কাজে সে ছুটে এসেছে, সে কেন সম্রাটের সাথে লাগছে জানতে। সেই সাথে তার বাবার থেকে সত্যিটাও স্বীকার করিয়ে নিল। আঙ্কেল, চিন্তা করবেন না, আমি এসব কাউকে বলবো না। আপনি ভালোই করেছেন ওকে নিজের কাছে রেখে। আমি এখন আসি, পরে কথা হবে। লোকটা সম্রাটকে বিদায় দেয়। তারও আজ কোথাও না কোথাও ভালো লাগছে সত্যিটা বলতে পেরে। এতদিন নিজের কাছে তাকে অপরাধী মনে হতো। সে ভাবতো সে ঠিক করেনি, অন্যের মেয়েকে নিজের বলে দাবি করে। সম্রাট বেরিয়ে সোজা একটা ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল বাজায়। বেশ সময় পর একটা মেয়ে দরজা খুলে সম্রাটকে দেখতে পেয়ে ভয়ে আবার দরজা লাগিয়ে দিতে যায়, তবে সম্রাট তার আগে দরজা ধরে ফেলে। সম্রাটের শক্তির সাথে যে মেয়েটা পারবে না সেটা সে বুঝেও বৃথা চেষ্টা করে। সম্রাট বাঁকা হেসে বলে, কেমন আছো ফ্রেন্ড? ফ্রেন্ড বেড়াতে এলে বুঝি দেখে দরজা বন্ধ করে দিতে হয়? মেয়েটার কেউ নয়, এই মেয়েটা সেই মেয়েটা যে কার্তিকের বন্ধু এবং বাণীর লাশ তার কাছে রাখা হয়েছিল, সম্রাট নিয়ে গিয়েছিল। তুমি কেন এসেছো? চলে যাও, আমি কিছু জানি না, চলে যাও। সম্রাট ঠেলে দিয়ে ভিতরে ঢুকে যায়। মেয়েটা বেশ খানিকটা দূরে ছিটকে পড়েছিল দরজা ঠেলে যাওয়ায়। সম্রাট চেয়ে হাত বাড়িয়ে দেয়, কত বছর পর দেখা হলো, তোমাকে ব্যথা দিতে চাইনি। মেয়েটা সম্রাটের হাত ফিরিয়ে দিয়ে নিজে থেকে ওঠে। চলে যাও। তুমি কেন এসেছো আমার কাছে? আমি কেন এসেছি সেটা তো তুমি আমার থেকে বেশি ভালো জানো। এত অবাক হচ্ছ কেন? আমি যে এখানে আসবো সেটা তো তুমি জানতে, তাহলে? আমি কেন জানতে যাব? আচ্ছা, বাজে কথা বলার টাইম আমার কাছে বরাবরই কম থাকে, তো দ্রুত বলো, বাণী কোথায়? আমার লকেট, চেইন। কিসের লকেট, কিসের বাণী? ফাজলামি করো আমার বাসায় এসে? পুলিশ ডাকবো? হা 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 হা। ঘর কাঁপানো হাসিতে ফেটে পড়ে সম্রাট। মুহূর্তে আবার কঠিন হয়ে চোখ গরম করে বলে, পুলিশকে তুমি কেন ডাকবা? কষ্ট করে আমি ডেকেছি। 2 মিনিট সময় দাও, তারা চলে আসবে। যদি বাঁচতে চাও তো সঠিক উত্তর দাও, না হলে আমি তোমার কত কিছু জানি আর কত কিছু জানাবো, বুঝতেই পারছো? মেয়েটা ভয় পেয়ে দমে যায়। দেখো, আমি সব সত্য জানি। তুমি কে, কোথা থেকে কি করো, কি তোমার শুরু, তাই পুলিশের ভয় আমাকে দেখিও না। তুমি কে? সম্রাট। সম্রাট এত কাঁচা কাজ করে না। এনিওয়ে, এসব করলে কি করে বলো তো? নিশ্চয় তোমার মিস মাউসের কাজ। মানতে হবে তিনি করেছো, একটা যন্ত্র বটে।
এনিওয়ে, বানি কোথায়? তোমার হিডেন রুমে নিশ্চয়। মেয়েটা বুঝতে পারে আর কিছু বললে দমানো যাবে না সম্রাটকে, তাই চুপচাপ মেইন ডোর লাগিয়ে তার হিডেন রুমের দিকে যায়। বানি সেখানে একটা কম্পিউটারের সামনে বসে কিসব কাজ করছে। রুমটা আগে যা দেখা ছিল সম্রাট তার থেকে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। এবার আর মেয়েটা এখনও লেখাপড়া শেষ করে সরকারিভাবে জব করে। অনেক কিছু চেঞ্জ আসছে এবার, আর মেয়েটাও এখন লেখাপড়া শেষ করে সরকারিভাবে জব করে সায়েন্টিস্টে। তবে নিজস্ব সেই ল্যাবটা সে রেখেছে এবং এখানেও যে কাজ করে চলেছে সেটার বলার রাখে না। বানি বানি পিছন ফিরে সম্রাটকে দেখে ভয়ে চুপসে যায়। সম্রাট বাঁকা হেসেই বলে, তুমি এই খনিটার সাথে কবে থেকে কাজ শুরু করলা আবার? তুমি? আগামী পর্বে মোহাম্মদ আকাশ খান বলেছিল, ভাই ফার্স্ট কমেন্টটা আমি করলাম, তাই আমার একটা আবদার, পরের গল্পতে আমার নামটা নেবেন মোহাম্মদ মারুফ। এই তো ভাই আপনার নামটা নিয়ে নিলাম, কেমন?